গল্পের নাম অর্থম অনর্থম, লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো আপনারা যারা আমার গল্প পড়া শোনেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে। যদি আমার গল্প পড়া ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি। এবারে আসি গল্পে। স্নানাহারের জন্য উঠি করিতেছিলাম। বেলা 10:30 বাজিয়া গিয়াছিল। এমন সময় পাশের ঘরে টেলিফোনের ঘণ্টি বাজিয়া উঠিল। ব্যোমকেশ উঠিয়া গিয়া ফোন করিল। শুনিতে পাইলাম সে বলিতেছে, হ্যালো, কে আপনি? বিধুবাবু? ও নমস্কার নমস্কার, কী খবর? হ্যাঁ বলেন কি, আমার যেতে হবে? তা বেশ, কত নম্বর? ও আচ্ছা আচ্ছা, 8 ঘন্টার মধ্যেই গিয়ে পৌঁছবে। পাঞ্জাবির বোতাম লাগাইতে ব্যোমকেশ ঘর হইতে বাহির হইয়া আসিল। বলিল, চলো হে, একটু ঘুরে আসা যাক, একটা খুন হয়ে গেছে, বিধুবাবু স্মরণ করেছেন। আমি উঠিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলাম, কোন বিধুবাবু? ডেপুটি কমিশনার? ব্যোমকেশ হাসিয়া বলিল, হ্যাঁ তিনি। আমার উপর এত দয়া কেন হলো বুঝতে পারছি না। নিজের ইচ্ছেই যে ডাকেননি তা তার কথার ভাবেই বেশ বোঝা গেল। বোধহয় ওপর থেকে হুড়ো এসেছে। পুলিশের ডেপুটি কমিশনার বিধুবাবুর সঙ্গে কাজের সূত্রে আমাদের আলাপ হইয়াছিল। তিনি বেশ মুরব্বী গোছের লোক ছিলেন। দেখা হইলেই গ্রামভারীভাবে ব্যোমকেশকে অনেক সদুপদেশ দিতেন। ব্যোমকেশ যে বুদ্ধি ও কর্মদক্ষতায় তাহার অপেক্ষা সর্বাংশে ছোট, এই কথাটি ঘুরাইয়া ফিরিয়া নানাভাবে প্রকাশ করিবার চেষ্টা করিতেন। ব্যোমকেশ অত্যন্ত বিনীতভাবে তাহার লেকচার শুনিত ও মনে মনে হাসিত। বিধুবাবু নিজের গুণ গরিমার বর্ণনা করিতে করিতে অনেক সময় পুলিশের অনেক গূঢ় খবর প্রকাশ করিয়া ফেলিতেন। তাই পুলিশ সংক্রান্ত কোনো খবরের প্রয়োজন হইলেই ব্যোমকেশ তাহার সমীপে উপস্থিত হইয়া এক দফা লেকচার শুনিয়া আসিত। যৌবনকালে বোধ হয় বিধুবাবু একেবারেই নির্বোধ ছিলেন না। বিশেষত এই বয়স পর্যন্ত তাহার অসাধারণ ধৈর্য ও কর্মোৎসাহ ছিল, কিন্তু পুলিশ আইনের কলে পড়িয়া তাহার বুদ্ধিটা যন্ত্রবৎ হইয়া পড়িয়াছিল। সহকর্মীরা আড়ালে তাকে বুদ্ধবাবু বলিয়া ডাকিত। যা হোক, তাড়াতাড়ি কিছু জলযোগ করিয়া লইয়া আমরা দুইজনে বাহির হইলাম। বাসে যথাস্থানে পৌঁছিতে মিনিট 20 সময় লাগিল। স্থানটা শহরের উত্তরাংশে, ভদ্র বাঙালি পল্লীর কেন্দ্রস্থল। নম্বর খুঁজিতে চোখে পড়িল একটি বাড়ির দরজায় 2 জন লাল পাগড়ি দাঁড়াইয়া সতর্কভাবে গোফে চাঁড়া দিতেছে। বুঝিলাম এই বাড়িটাই ঘটনাস্থল। ব্যোমকেশের নাম শুনিয়া কনস্টেবলদ্বয় পথ ছাড়িয়া দিল। আমরা প্রবেশ করিলাম। বাহির হইতে দেখিলে দোতলা বাড়িটা ছোট বলিয়া মনে হয়, কিন্তু ভিতরে বেশ সুপ্রসর। অবস্থাপন্ন লোকের বাড়ি বলিয়াই মনে হয়। বাড়িতে প্রবেশ করিয়াই সম্মুখের খোলা দালানে বড় বড় টবে বাহারে তালগাছ সাজানো রহিয়াছে চোখে পড়িল। একটা প্রকাণ্ড কাচের পাত্রে লাল মাছ খেলা করিতেছে। দালানের 3 ধারে বারান্দাযুক্ত কয়েকটি ঘর। প্রবেশদ্বারের সম্মুখে দালানের অপর প্রান্তে উপরে উঠিবার দুমুখ সিঁড়ি। ডান ধারের একটা ঘরে অনেক লোক গিজগিজ করিতেছে দেখিয়া আমরা সেই দিকেই গেলাম। দেখিলাম ঘরের মধ্যস্থলে টেবিলের সম্মুখে স্থূলকায় পক্কগুম্ফ বিধুবাবু ভ্রুকুঞ্চিত করিয়া বসিয়া আছেন। বাড়ির চাকরের এজাহার হইয়া গিয়াছে, বামুনের এজাহার হইতেছে। লোকটা কাঁদাবাদ মুখে জোর হস্তে দাঁড়াইয়া বিধুবাবুর কড়া কড়া প্রশ্নের জবাব দিতেছে ও ধমক খাইয়া চমকাইয়া উঠিতেছে। কয়েকজন নিম্নতম পুলিশ কর্মচারী চারিদিক ঘিরিয়া দাঁড়াইয়া আছে। আমাদের দেখিয়া বিধুবাবুর মুখ আরও অপ্রসন্ন হইয়া উঠিল। তিনি বলিলেন, আপনারা এসেছেন, বসুন। বিশেষ কিছু নয়, একটা খুন হয়েছে, সামান্য ব্যাপার। কে আসামি তাও পরিষ্কার বোঝা যাচ্ছে। ওয়ারেন্টও ইস্যু করিয়ে দিয়েছি, কিন্তু কর্তার হুকুম হলো আপনাকে ডাকতে, তাই। বিধুবাবু সজোরে একটা গলা ঝাড়া দিয়া বলিলেন, কর্তার ইচ্ছায় কর্ম, আপনি দেখুন, যদি দেখবার কিছুই নেই। ব্যোমকেশ বলিল, আপনি স্বয়ং যে কাজে রয়েছেন তাতে আমার থাকা না থাকা 2 সমান। যাই হোক, কমিশনার সাহেব যখন হুকুম দিয়েছেন তখন আপনার সহকারী হিসেবে আমি না হয় থাকবো, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, কে খুন হয়েছে?
কৈতববাদের অপার মহিমা। দেবতা একটু প্রসন্ন হইয়া বলিলেন, এ বাড়ির কর্তা করালিবাবু গতরাত্রে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। মৃত্যুর ধরনটা একটু নতুন গোছের, তাই সাহেব একেবারে ঘাবড়ে গেছেন। কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজ। করালিবাবুর এক ভাগ্নে মতিলাল, সেই এই কাজ করেছে, আর করেই ফেরার হয়েছে। ব্যোমকেশ বিনীতভাবে বলিল, গোড়া থেকে সমস্ত কথা না বললে আমার মতো লোকের বুঝে ওঠা সম্ভব নয়। দয়া করে একটু খোলসাভাবে বলবেন কি? বিধুবাবুর মুখের মেঘ সম্পূর্ণ কাটিয়া গেল। তিনি একটু গ্রামভারী হাস্য করিয়া বললেন, একটু বসুন, এই লোকটার এজাহার শেষ করে নিই, তারপর সব কথা আপনাকে বুঝিয়ে বলব। পাচক ব্রাহ্মণটা তখনও দাঁড়াইয়া কাঁপিতেছিল। বিধুবাবু তাহাকে এক প্রচণ্ড ধমক দিয়া বলিলেন, সাবধান, ওই বুঝে সমঝে কথা বলবে। মিথ্যে কথা একটি বলেছ কি সঙ্গে সঙ্গে হাতে হাত করা, বুঝলে? বামুন ঠাকুর শীর্ণকণ্ঠে বলিল, আগে। বিধুবাবু তখন অসমাপ্ত জেরা আরম্ভ করিলেন, কাল রাত্রে তুমি মতিলালবাবুকে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে? আগে ঘড়ি তো দেখিনি, বোধহয় 1-2 হবে। ঠিক করে বলো, 1টা না 2? আগে 12টা-1টা হবে। বিধুবাবু হুমকি দিয়া বললেন, আবার 5 রকম কথা, ঠিক করে বলো, 12টা না 1টা না 2? পাচক একটা ঢোক গিরিয়া বলিল, আগে 12টা। দারোগা ক্ষিপ্র হস্তে জবানবন্দি লিখিয়া লইতে লাগিল। তিনি চোরের মতো পা টিপে টিপে বেরিয়ে গেলেন। আগে হ্যাঁ, তিনি প্রায় রোজ রাত্রিরেই বাড়ি থাকেন না। আবার বাজে কথা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মতিলালবাবুকে তুমি উপর থেকে নেমে আসতে দেখেছিলে? আগে না হুজুর, তিনি যখন সদর দরজা দিয়ে বেরিয়ে যান তখন দেখেছিলেন। ওপর থেকে নামতে দেখোনি? তুমি তখন কোথায় ছিলে? আগে আগে আমি, সত্যি কথা বলো, তুমি তখন কোথায় ছিলে? পাচক ভয় কম্পিত স্বরে জড়াইয়া জড়াইয়া বলিল, আগে ধর্মাবতার, আমার দেশের লোকেরা এই বাড়ির সামনে মেজ করে থাকে, তাই রাতের কাজকর্ম শেষ হলে আমি তাদের আড্ডায় গিয়ে একটু বসি। তুমি তখন আড্ডায় বসে গাজায় দম দিচ্ছিলে? আগে সদর দরজা তাহলে খোলা ছিল? ভয়ে পাচকটা শুকাইয়া গিয়াছিল। অস্ফুট কণ্ঠে বলিল, আগে হ্যাঁ। বিধুবাবু কিছুক্ষণ ভ্রুকুটি করিয়া থাকিয়া বললেন, তাহলে রাত্রে বাড়িতে কারা আসা যাওয়া করছিল তুমি আড্ডায় বসে বসে দেখেছিলে? আগে আর কেউ বাড়ি থেকে বেরোননি। তুমি কখন বাড়ি ফিরলে? আগে মতিবাবু চলে যাবার 8 ঘন্টা পরেই আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম। সুকুমারবাবু তার আগেই ফিরে এসেছিলেন। হ্যাঁ, সুকুমারবাবু আবার কোত্থেকে ফিরে এসেছিলেন? তা জানি না হুজুর। তিনি কখন ফিরেছিলেন? মতিবাবু বেরিয়ে যাবার 20-25 মিনিট পরে। বিধুবাবুর ভ্রুকুটি গভীরতর হইল। তিনি কিছুক্ষণ চিন্তা করিলেন, বলিলেন, তুমি এখন যেতে পারো, দরকার হলে আবার তোমাকে ডাকবো। পাচক ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পলায়ন করিল। বিধুবাবু তখন ঘর হইতে অন্য পুলিশ কর্মচারীদের সরিয়া যাইতে বলিলেন। ঘরে কেবল আমি আর ব্যোমকেশ রহিলাম। বিধুবাবু আমাদের দিকে ফিরিয়া বললেন, দেখলেন তো, একজনকে জেরা করেই সব কথা বেরিয়ে পড়ল। ভালো জেরা করতে জানলে, যা হোক, আপনাকে গোড়া থেকে না বোঝালে আপনি তো আবার বুঝতে পারবেন না। বাড়ির সকলের জবানবন্দি নিয়ে যেসব কথা জানা গেছে তাই মোটামুটি আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। ব্যোমকেশ মাথা হেঁট করিয়া নীরবে শুনিতে লাগিল। বিধুবাবু বলিতে আরম্ভ করিলেন, এই বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম করালিবাবু। তিনি বিপত্নিক ও নিঃসন্তান ছিলেন। বেশ অবস্থাপন্ন লোক। কলকাতায় 4-5খানা বাড়ি আছে, তাছাড়া ব্যাংকেও 2-3 লাখ টাকা জমা আছে। স্ত্রী পুত্র না থাকলেও তার পুষ্যির অভাব ছিল না। 3টি ভাগ্নে, মতিলাল, মাখনলাল আর ফণীভূষণ, এবং শালীর 2টি ছেলে মেয়ে। শুদ্ধ এই 5টি লোককে করালিবাবু প্রতিপালন করতেন। তারা সবাই এই বাড়িতেই থাকে। তাদের 3 কুলে আর কেউ নেই। যদ্দূর জানা যায়, করালিবাবু ভয়ঙ্কর খপিস মেজাজের লোক ছিলেন। বাত ব্যাধিতে পঙ্গু ছিলেন। বয়সও 60-62 হয়েছিল, তাই নিজের ঘর থেকে বড় একটা বেরুতেন না। কিন্তু বাড়ির লোকে তাকে বাঘের মতো ভয় করত। তার এক অদ্ভুত পাগলামি ছিল। তিনি কেবলই নিজের উইল তৈরি করতেন। তার 3খানা উইল দেরাজ থেকে বেরিয়েছে। প্রথমটায় তিনি মাখনকে ওয়ারিশ করে যান, দ্বিতীয়টায় ওয়ারিশ মতিলাল, এবং সবশেষটায় তার সম্পত্তি সুকুমারকে দিয়ে গেছেন। শেষ উইলটা তৈরি হয়েছে পরশু। সুকুমারই এখন তার ওয়ারিশ। করালিবাবুর
থেকে থেকে উইল বদলাবার কারণ ছিল এই যে যখন যার ওপর তিনি চড়তেন তখনই তাকে উইল থেকে খারিজ করে দিতেন। এই উইলের ব্যাপার নিয়ে কাল দুপুরবেলা মতিলালের সঙ্গে করালিবাবুর খুব একচোট ঝগড়া হয়ে যায়। মতিলালের শরীরে অনেক দোষ আছে, সে তাকে খাটের মরা, বাহাত্তরে বুড়ো ইত্যাদি বলে গালাগাল করে চলে আসে। তারপর রাত্রি প্রায় 12টার সময় মতিলাল চুপি চুপি বাড়ি থেকে পালায়। বামুন এবং চাকর দুজনেই তাকে পালাতে দেখেছে। আর সকালবেলা দেখা গেল করালিবাবু তার বিছানায় মরে পড়ে আছেন। কী করে মৃত্যু হলো প্রথমটা কেউ বুঝতে পারেনি, আমি এসে বার করলুম। তার ঘাড়ে ঠিক মেডালা আর ফার্স্ট ভার্টিবার মাঝখানে একটা ছুঁচ আঙুল ফুটিয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে। বিধুবাবু চুপ করিলে ব্যোমকেশ মুখ তুলিল, বলিল, ভারী আশ্চর্য ব্যাপার তো। মেডালা আর ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা সন্ধিস্থলে ছুঁচ ফুটিয়ে খুন করেছে, এ যে একেবারে ব্রাইড অব ল্যামারনুর। কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, মতিলালের নামে ওয়ারেন্ট বার করে দিয়েছেন? লোকটা কাজকর্ম কিছু করে কিনা খবর পাওয়া গেছে কি? বিধুবাবু বললেন, কিচ্ছু না, থার্ড ক্লাস অবধি বিদ্যে, ঘোর বয়াটে, মামার অন্ন মারত আর বেলেল্লাগিরি করে বেড়াতো। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আর মাখনলাল? তিনিও প্রায় দাদার মতো, তবে অতটা নয়। কোকেন গাঁজা টাজা খায় বটে, কিন্তু দাদার মতো এখনও নাম কাটা সেপাই হয়ে ওঠেনি। আর ফণিভূষণ? তিনি আবার খোঁড়া, কথায় বলে কানা খোঁড়া এক গুণ বাড়া, কিন্তু এক ছোঁড়া বলে অতটা খারাপ নয়। তার কারণ খোঁড়া বলে বাড়ি থেকে বেরোতে পারে না। 3 ভাইয়ের মধ্যে এই ফণিভূষণটাই একটু মানুষের মতো বোধ হলো। আর সুকুমার বেশ ভালো ছেলে, মেডিকেল কলেজের 5th ইয়ারে পড়ে, তার বোন সত্যবতীও কলেজে পড়ে। এরা 2 ভাই বোনে বুড়োর যা কিছু সেবা শুশ্রূষা করত। এরা সকলেই বোধহয় অবিবাহিত, হ্যাঁ, মেয়েটিও। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, এবার চলুন বাড়িটা একবার ঘুরে দেখা যাক। মৃতদেহ বোধহয় এখনও স্থানান্তরিত হয়নি। না। একটু অপ্রসন্নভাবেই বিধুবাবু উঠিয়া অগ্রবর্তী হইয়া চলিলেন। আমরা তাহার অনুসরণ করিলাম। উপরে উঠিবার সিঁড়ি বারান্দার 2 দিক হইতে উঠিয়া মাঝে চওড়া হইয়া দ্বিতলে পৌঁছিয়াছে। সিঁড়ির নিচে একটি ঘরের দরজা দেখা গেল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ও ঘরটি কার? বিধুবাবু বললেন, ওটা মতিলালের ঘর। বিশেষ কারণবশত তিনি নিচে শোয়াই পছন্দ করতেন। কর্তা অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন। রাত্রি 9টার পর কারুর বাইরে থাকার হুকুম ছিল না। এর ঠিক ওপরের ঘরেই কর্তা শুতেন। ও, আর এ ঘরটি? বলিয়া ব্যোমকেশ সিঁড়ির পাশে কোণের ঘরটির নির্দেশ করিল। ওটায় মাখনলাল থাকে। এরা সবাই যে যার ঘরেই আছেন বোধহয়, অবশ্য মতিলাল ছাড়া। নিশ্চয়, আমি কড়া হুকুম দিয়ে রেখেছি, আমার বিনা অনুমতিতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। দোরের কাছে কনস্টেবল মোতায়েন আছে। ব্যোমকেশ অস্ফুটস্বরে প্রশংসা ও অনুমোদন সূচক কী একটা বলিল, শোনা গেল না। দোতলায় উঠিয়া সম্মুখেই একটা বন্ধ ঘরের দরজা দেখাইয়া বিধুবাবু বললেন, এই ঘরেই করালিবাবু শুতেন। দরজার সম্মুখে দিয়া হঠাৎ ব্যোমকেশ নতজনু হইয়া ঝুঁকিয়া বলিল, এটা কিসের দাগ? বিধুবাবুও ঝুঁকিয়া একবার দেখিলেন, তারপর সোজা হইয়া তাচ্ছিল্য ঘরে বলিলেন, ওটা চায়ের দাগ। প্রত্যহ সকালে ওই মেয়েটি সত্যবতী চা তৈরি করে এনে করালিবাবুকে ডাকত, আর সকালে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখল তিনি মরে পড়ে আছেন। সেই সময় বোধহয় পেয়ালা থেকে চা চলকে পড়েছিল। ও, তিনিই বুঝি সর্বপ্রথম করালিবাবুর মৃত্যুর কথা জানতে পারেন? হ্যাঁ, দ্বারে চাবি লাগানো ছিল। বিধুবাবু তালা খুলিয়া দিলে আমরা ভিতরে প্রবেশ করিলাম। ঘরটি মাঝারি আয়তনের, আসবাবপত্র বেশি নাই, কিন্তু যে কটি আছে সেগুলি পরিপাটিভাবে সাজানো। মেঝে মির্জাপুরি কার্পেট পাতা, ঘরের মাঝখানে কাজ করা টেবিল ক্লথে ঢাকা ছোট টিপাই, এক কোণে একটি আলনা, তাতে কোচানো থান এবং জামা গোছানো রহিয়াছে। জুতাগুলির নিচে বার্নিশ করা অবস্থায় সারি সারি রাখা আছে। ঘরের বাদিকের কোণে একখানি খাট, খাটের উপর চাদর ঢাকা একটা বস্তু রহিয়াছে। দেখিলে মনে হয় যেন কেউ পাশ ফিরিয়া চাদর মুড়ি দিয়া ঘুমাইতেছে। খাটের পাশে একটা টেবিল, তাহার উপর কয়েকটি ওষুধের শিশি ও মেজার গ্লাস শাড়ি দিয়া সাজানো রহিয়াছে। কাঁচের গ্লাসে ঢাকা একটি পূজা খাটের শিয়রে মেঝের উপর রাখা আছে। মোটের উপর ঘরটি দেখিলে গৃহকর্তা যে কিরূপ গোছালো লোক ছিলেন তাহা সহজেই অনুমান করা যায়, এবং বিছানায় শয়ান ওই চাদর ঢাকা লোকটি যে গত রাত্রিতে এই ঘরেই খুন হইয়াছিল তাহা কল্পনা করাও দুঃসাধ্য হইয়া পড়ে।
টিপাইয়ের ওপর এক পেয়ালা অনাস্বাদিত চা তখনও রাখা ছিল। ব্যোমকেশ প্রথমে সেই পেয়ালাটাই অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করিল। শেষে মৃদুস্বরে কতকটা নিজ মনেই বলিল, পেয়ালের অর্ধেক চা চলকে পিরিচে পড়েছে, পেয়ালাটা অর্ধেক খালি, পিরিচটা ভরা কেন? বিধুবাবু অধীরভাবে মুখে একটা শব্দ করিয়া বললেন, সে কথা তো আগেই বলেছি, মেয়েটি। ব্যোমকেশ বলল, শুনেছি, কিন্তু কেন? বিধুবাবু এই অর্থহীন প্রশ্নে জবাব দেওয়া প্রয়োজন মনে করিলেন না। বিরক্ত মুখে জানলার সম্মুখে গিয়া দাঁড়াইলেন। ব্যোমকেশ সন্তর্পণে চায়ের পেয়ালাটা তুলিয়া লইল। চায়ের উপর একটি শ্বেতাভ ছালি পড়িয়াছিল। চামচ দিয়া চা নাড়িয়া সে আস্তে আস্তে একটু চা মুখে দিল। তারপর পেয়ালাটি যথাস্থানে রাখিয়া দেওয়া মুখ মুছিয়া খাটের পাশে গিয়া দাঁড়াইল। কিছুক্ষণ স্থিরভাবে বিছানার দিকে চাহিয়া থাকিয়া সেই জিজ্ঞাসা করিল, মৃতদেহ নাড়াচাড়া হয়নি, ঠিক যেমন ছিল তেমনি আছে? বিধুবাবু জানলার বাইরে তাকাইয়াছিলেন, বললেন, হ্যাঁ, কেবল চাদরটা মাথা পর্যন্ত ঢাকা দেওয়া হয়েছে, আর ছুঁচটা বার করে নিয়েছি। ব্যোমকেশ ধীরে ধীরে চাদরটি তুলিয়া লইল। শুষ্ক শীর্ণ লোকটি যেন দেয়ালের দিকে পাশ ফিরিয়া ঘুমাইতেছে। মাথার চুল সব পাকিয়া যায় নাই, কপালের চামড়া কুচকাইয়া কয়েকটি গভীর রেখা পড়িয়াছে। মুখে মৃত্যু যন্ত্রণার কোনো চিহ্ন নাই। ব্যোমকেশ দাস না সরাইয়া পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করিল। ঘাড়ের চুল সরাইয়া দেখিল, নাকের কাছে ঝুঁকিয়া অনেকক্ষণ কি নিরীক্ষণ করিল। তারপর বিধুবাবুকে ডাকিয়া বলিল, আপনি নিশ্চয়ই খুব ভালো করেই লাশ পরীক্ষা করেছেন, তবু দুটো বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ঘাড়ে 3 বার ছুঁচ ফোটানোর দাগ আছে। বিধুবাবু পূর্বে তাহা লক্ষ্য করেন নাই, এখন তাহা দেখিয়া বললেন, হ্যাঁ, কিন্তু ও বিশেষ কিছু নয়। মেডালা আর মেরুদণ্ডের সন্ধিস্থলটা বোধহয় খুঁজে পায়নি, তাই কয়েকবার ছুঁচ ফুটিয়েছে। দ্বিতীয় বিষয়টি কি? নাকটা দেখেছেন? নাক? হ্যাঁ, নাক। বিধুবাবু নাক দেখিলেন। আমিও ঝুঁকিয়া দেখিলাম। নাসারন্ধ্রের চারিদিকে কয়েকটা ছোট ছোট কালো দাগ রহিয়াছে। শীতের সময় গায়ের চামড়া ফাটিয়া যেরূপ দাগ হয় সেই রূপ। বিধুবাবু বললেন, বোধহয় সর্দি হয়েছিল, ঘন ঘন নাক মুছলে ওই রকম দাগ হয়। এ থেকে আপনি কী অনুমান করলেন? বিধুবাবু স্বর বিদ্রুপ তীক্ষ্ণ। কিছু না, কিছু না, চলুন এবার পাশের ঘরটা দেখা যাক। ওটা বোধহয় করালিবাবুর বসবার ঘর ছিল। পাশের ঘরে টেবিল, চেয়ার, টাইপরাইটার, বইয়ের আলমারি ইত্যাদি ছিল। এই ঘরেই করালিবাবু অধিকাংশ সময় কাটাইতেন। বিধুবাবু টেবিলের দেরাজ নির্দেশ করিয়া বললেন, এই দেরাজে টাইর উইলগুলো পাওয়া গেছে। ব্যোমকেশ এই ঘরটাও ভালো করিয়া পরীক্ষা করিল, কিন্তু কিছু পাওয়া গেল না। দেরাজে অন্য কোনো কাগজপত্র ছিল না। ঘরের অপর দিকে ছোট একটি গোসলখানা। ব্যোমকেশ সেটাতে একবার উঁকি মারিয়া ফিরিয়া আসিয়া বলিল, এখানে আর কিছু দেখবার নেই, এবার চলুন সুকুমারবাবুর ঘরে। তিনি মৃতের উত্তরাধিকারী না? ভালো কথা, ছুঁচটা একবার দেখি। বিধুবাবু পকেট হইতে একটি খাম বাহির করিয়া দিলেন। ব্যোমকেশ তাহার ভিতর হইতে একটি ছুঁচ বাহির করিয়া 2 আঙ্গুলে তুলিয়া ধরিল। সাধারণ ছুঁচ অপেক্ষা আকারে একটু বড় ও মোটা, অনেকটা কাঁথা সেলাইয়ার ছুঁচের মতো। তাহার প্রান্ত হইতে একটি সুতো ঝুলিতেছে। ব্যোমকেশ বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া চাপা স্বরে বলিল, আশ্চর্য, ভারী আশ্চর্য। কি? সুতো দেখছেন না? ছুঁচে সুতো পরানো রয়েছে, কালো রেশমের সুতো। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ছুঁচ সুতো পরানো থাকাতে আশ্চর্যটা কি? ব্যোমকেশ একবার বিধুবাবুর মুখের দিকে তাকাইল, তারপর যেন একটু লজ্জিতভাবেই বলিল, তাও তো বটে, আশ্চর্য হবার কী আছে? ছুঁচে তো সুতো পরানো থাকবেই, সেই জন্যই তো ছুঁচের সৃষ্টি। ছুঁচ খামে রাখিয়া বিধুবাবুকে ফেরত দিল, বলিল, চলুন এবার সুকুমারবাবুকে দেখা যাক। বারান্দার বাদিকের মোড় ঘুরিয়া কোণের ঘরটা সুকুমারবাবুর দ্বার ভাজানো ছিল। বিধুবাবু নিঃসংশয়ে দ্বার ঠেলিয়া ভিতরে প্রবেশ করিলেন। সুকুমার টেবিলের উপর কনুই রাখিয়া 2 হাতে মুখ ঢাকিয়া বসিয়াছিল। আমরা ঢুকিতেই তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। ঘরের এক ধারে খাট, অপর ধারে টেবিল, চেয়ার ও বইয়ের আলমারি। কয়েকটা তরঙ্গ দেয়ালের এক ধারে উপরি উপরি রাখা আছে। সুকুমারের বয়স বোধহয় 24-25 হইবে। চেহারা বেশ ভালো, ব্যায়ামপুষ্ট বলিষ্ঠ গোছের দেহ। কিন্তু বাড়িতে এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে মুখ শুকাইয়া চোখ বসিয়া গিয়া চেহারা অত্যন্ত শ্রীহীন হইয়া পড়িয়াছে। আমাদের 3 জনকে একসঙ্গে প্রবেশ করিতে দেখিয়া তাহার চোখে একটা ভয়ের ছায়া পড়িল। বিধুবাবু বললেন, সুকুমারবাবু, ইনি ব্যোমকেশ বক্সী, আপনার সঙ্গে কথা কইতে চান। সুকুমার গলা সাফ করিয়া বলিল, বসুন।
ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিল। একখানা বই টেবিলের উপর রাখা ছিল। তুলিয়া লইয়া দেখিল গ্রের অ্যানাটমি। পাতা উল্টাইতে উল্টাইতে বলিল, আপনি কাল রাত 12টার সময় কোথা থেকে ফিরেছিলেন সুকুমারবাবু? সুকুমার চমকিয়ে উঠিল, তারপর অস্পষ্ট স্বরে বলিল, সিনেমায় গিয়েছিলাম। ব্যোমকেশ মুখটা তুলিয়াই বলিল, কোন সিনেমা? চিত্রা। বিধুবাবু একটু ধমকে সুরে বললেন, এ আমাকে আগেই বলা উচিত ছিল, বলেননি কেন? সুকুমার আমতা আমতা করিয়া বলিল, দরকারি কথা বলে মনে হয়নি, তাই বলিনি। বিধুবাবু গম্ভীর মুখে বললেন, দরকারি কি অদরকারি সেই বিচার আমরা করব। আপনি যে চিত্রায় গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে? সুকুমার কিছুক্ষণ নতমুখে চিন্তা করিল, তারপর আলনায় টাঙানো পাঞ্জাবির পকেট হইতে একখণ্ড রঙিন কাগজ আনিয়া দেখাইল। কাগজখানা সিনেমা টিকিটের অর্ধাংশ। বিধুবাবু সেটা ভালো করিয়া দেখিয়া নোটবুকের মধ্যে রাখিলেন। ব্যোমকেশ বইয়ের পাতা উল্টাইতে উল্টাইতে বলিল, সন্ধ্যের শোতে না গিয়ে 9:30 শোতে গিয়েছিলেন, এর কোনো কারণ ছিল কি? সুকুমারের মুখ ফ্যাকাশে হইয়া গেল। সে অনুচ্চ স্বরে বলিল, না, কারণ এমন কিছু। ব্যোমকেশ বলিল, বেশি রাত্রি পর্যন্ত বাইরে থাকা করালিবাবু পছন্দ করেন না, এ কথা নিশ্চয়ই আপনার জানা ছিল। সুকুমার উত্তর দিতে পারিল না, পাংশু মুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ তাহার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, করালিবাবুর সঙ্গে আপনার শেষ দেখা কখন হয়েছিল? একটা ঢোক গিলিয়া সুকুমার বলিল, সন্ধে 5টার সময়। আপনি তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ, কেন? সুকুমার জোর করিয়া নিজেকে সংযত করিয়া ধীরে ধীরে বলিল, মেসমশাইকে উইল সম্বন্ধে কিছু বলতে গিয়েছিলাম। তিনি মতিদাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করেছিলেন। এই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তার বচসা হয়। আমি মেসমশাইকে বলতে গিয়েছিলাম যে আমি একা তার সম্পত্তি চাই না, তিনি যেন তার সম্পত্তি সবাইকে সমান ভাগ করে দেন। তারপর আমার কথা শুনে তিনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আপনিও বোধহয় বেরিয়ে গেলেন? হ্যাঁ। সেখান থেকে আমি ফণির ঘরে গিয়ে বসলুম। ফণির সঙ্গে কথা কইতে কইতে রাত হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বায়োস্কোপ দেখে আসি। ফণিও যেতে বলল, তাই রাত্রে চুপি চুপি গিয়েছিলাম। ভেবেছিলাম মেসমশাই জানতে পারবেন না। সুকুমারের কৈফিয়ত শুনে বিধুবাবু সম্পূর্ণ সন্তুষ্ট হইয়াছেন, তাহা বেশ বুঝা গেল। ব্যোমকেশের মুখ কিন্তু নির্বিকার হইয়া রহিল। বিধুবাবু বেশ একটু কঠিন স্বরে বললেন, আপনার মনের কথা কী বলুন তো ব্যোমকেশবাবু? আপনি কি সুকুমারবাবুকে খুনি বলে সন্দেহ করেন? ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, না না, সে কী কথা, চলুন এবারের ভগ্নীর ঘরটা। বিধুবাবু অত্যন্ত রূঢ়ভাবে বললেন, চলুন। কিন্তু অযথা একটি মেয়েকে উত্ত্যক্ত করবার কোনো দরকার ছিল না। সে কিচ্ছু জানে না। তাকে যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞাসা করে নিয়েছি। ব্যোমকেশ কুণ্ঠিতভাবে বলল, সে তো নিশ্চয়ই, তবু একবার। বারান্দা যেখানে মোড় ফিরিয়াছে সেই কোণের উপর মেয়েটির ঘর। বিধুবাবু গিয়া দরজায় টোকা মারিলেন। 8 মিনিট পরে একটি 17-18 বছরের মেয়ে দরজা খুলিয়া আমাদের দেখিয়া কপাটের পাশে সরিয়া দাঁড়াইল। আমরা সংকুচিত পদে ঘরে প্রবেশ করিলাম। সুকুমারও আমাদের পিছনে পিছনে আসিয়াছিল। সে গিয়া ক্লান্তভাবে বিছানায় বসিয়া পড়িল। ঘরে ঢুকিবার সময় মেয়েটিকে একবার দেখিয়া লইয়াছিলাম। তাহার গায়ের রং ময়লা, লম্বা রোগা গোছের চেহারা, কাঁদিয়া কাঁদিয়া চোখ দুটি লাল হইয়া উঠিয়াছে, মুখও ঈষৎ ফুলিয়াছে। সুতরাং সে কুশ্রী কি সুশ্রী তাহা বুঝিবার উপায় নাই। মাথার চুল রুক্ষ। এই শোকে অবসন্ন মেয়েটিকে জেরা করার নিষ্ঠুরতার জন্য মনে মনে ব্যোমকেশের উপর রাগ হইতেছিল, কিন্তু তাহার কুণ্ঠার আড়ালে যে একটা দৃঢ় সংকল্পিত উদ্দেশ্য রহিয়াছে তাহাও বুঝিতে পারিতেছিলাম। ব্যোমকেশ মেয়েটিকে একটি নমস্কার করিয়া বিনীতভাবে বলিল, আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এরকম একটা ভয়ানক দুর্ঘটনা যখন বাড়িতে ঘটে যায় তখন বোঝার ওপর শাকের আটির মতো পুলিশের ছোটোখাটো উৎপাতও সহ্য করতে হয়। বিধুবাবু ফোঁস করিয়া উঠিলেন, পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশ নন। ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করিয়া বলিল, বেশি নয়, 2-1টা সাধারণ কথা আপনাকে জিজ্ঞেস করব, বসুন বলিয়া ঘরের একটিমাত্র চেয়ার নির্দেশ করিল। মেয়েটি বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকাইল, তারপর চাপা ভাঙা গলায় বলিল, আপনি কি জানতে চান বলুন, আমি দাঁড়িয়েই জবাব দিচ্ছি। বসবেন না? আচ্ছা, আমি তাহলে বসি। চেয়ারে বসিয়া ব্যোমকেশ একবার ঘরের চারিদিকে চাহিয়া দেখিল। এই ঘরটিও সুকুমারের ঘরের মতো অত্যন্ত সাদাসিধা, আসবাবের বাহুল্য নাই। খাট,
টেবিল, চেয়ার, বইয়ের আলমারি, বাড়তির মধ্যে একটি দেরাজযুক্ত ড্রেসিং টেবিল। কড়িকাঠের দিকে অন্যমনস্কভাবে তাকাইয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনি রোজ সকালে চা নিয়ে করালিবাবুকে ডাকতেন? মেয়েটি নীরবে ঘাড় নাড়িল। ব্যোমকেশ বলিল, আজ তাহলে চা দিতে গিয়ে আপনি প্রথম জানতে পারলেন যে তিনি মারা গেছেন? মেয়েটি আবার ঘাড় নাড়িল। তার আগে আপনি কিছু জানতেন না? বিধুবাবু গলার মধ্যে গজগজ করিয়া বললেন, বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, একেবারে ফুলিশ। ব্যোমকেশ যেন শুনিতেই পায় নাই, এমনিভাবে বলিল, রাত্রিতে করালিবাবুর দরজা কি খোলা থাকতো? হ্যাঁ, এ বাড়ির কারুর দরজা বন্ধ করে শোবার হুকুম ছিল না। মেসমশাই নিজেও রাত্রিতে দরজা খুলে শুতেন। বটে, তাহলে? বিধুবাবু আর যেন সহ্য করিতে না পারিয়া বলিয়া উঠিলেন, ঢের হয়েছে, এবারে উঠুন। যত সব বাজে প্রশ্ন করে বেচারিকে বিরক্ত করবার দরকার নেই। আপনি ক্রস এক্সামিন করতে জানেন না। এতক্ষণে ব্যোমকেশের বিনীতভাবে মুখোশ খসিয়া পড়িল। খোঁচা খাওয়া বাঘের মতো সে বিধুবাবুর দিকে ফিরিয়া তীব্র অথচ অনুচ্চ কণ্ঠে বলিল, যদি বারবার বিরক্ত করেন তাহলে আমি কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব যে আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন। আপনি জানেন এ ধরনের কেস সাধারণ পুলিশের এলাকায় পড়ে না, এটা সিআইডির কেস। গাড়ে চড় খাইলেও বোধ করি বিধুবাবু এত স্তম্ভিত হইতেন না। তিনি আরক্ত চক্ষুতে কটমট করিয়া কিছুক্ষণ ব্যোমকেশের পানে তাকাইয়া রহিলেন। তারপর একটা অর্ধোচ্চারিত কথা গিলিয়া ফেলিয়া গটগট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। ব্যোমকেশ মেয়েটির দিকে ফিরিয়া আবার আরম্ভ করিল, আপনি করালিবাবুর মৃত্যুর কথা জানতেন না? ভেবে বলুন। ভেবে দেখেছি, জানতুম না। মেয়েটি গলার আওয়াজে একটু জিদের আভাস পাওয়া গেল। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া চুপ করিয়া রহিল। তারপর বলিল, যাক, এখন আরেকটি কথা বলুন তো, করালিবাবু চায়ে ক চামচ চিনি খেতেন? মেয়েটি একবার অবাক হয়ে চাহিয়া রহিল, শেষে বলিল, চিনি? মেসমশাই চায়ে চিনি একটু বেশিই খেতেন, 3-4 চামচ দিতে হতো। বন্দুকের গুলির মতো প্রশ্ন হইল, তবে আজ তার চায়ে আপনি চিনি দেননি কেন? মেয়েটির মুখ একেবারে ছাইয়ের মতো হইয়া গেল। ত্রাস বিস্ফারিত নয়ন সে একবার চারিদিকে চাহিল, তারপর অধর দংশন করিয়া অতি কষ্টে নিজেকে সংবরণ করিয়া বলিল, বোধহয় মনে ছিল না, কাল থেকে আমার শরীরটা ভালো নেই। কাল কলেজে গিয়েছিলেন? অস্পুষ্ট অথচ বিদ্রোহপূর্ণ উত্তর হইল, হ্যাঁ। অলসভাবে চেয়ার ছাড়িয়ে উঠিয়া ব্যোমকেশ ধীরে ধীরে বলিল, সব কথা খুলে বললে আমাদের অনেক সুবিধা হয়, আপনাদেরও হয়তো সুবিধা হতে পারে। মেয়েটি ঠোঁট টিপিয়ে দাঁড়াইয়া রহিল, উত্তর দিল না। ব্যোমকেশ আবার বলিল, সব কথা বলবেন কি? মেয়েটি আস্তে আস্তে কাটিয়া কাটিয়া বলিল, আমি আর কিচ্ছু জানি না। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিল। এতক্ষণ সে টেবিলের উপর রক্ষিত একটা সেলাইয়ের বাক্সের দিকে চাহিয়া ছিল, এবার টেবিলের নিকট গিয়া দাঁড়াইল। বাক্সটা নির্দেশ করিয়া বলিল, এটা আপনার বোধ হয়? হ্যাঁ। বাক্সটা ব্যোমকেশ খুলিল। বাক্সের মধ্যে একটি অসমাপ্ত টেবিল ক্লথ ও নানা রঙের রেশমি সুতোর তাল পাকানো ছিল। সুতোর তালটা তুলিয়া লইয়া ব্যোমকেশ নিজ মনেই বলিতে লাগিল, লাল, বেগুনি, নীল, কালো। কালো। সুতো রাখিয়া দিয়া বাক্সের মধ্যে কি খুঁজিল, পাট করা টেবিল ক্লথটা খুলিয়া দেখিল। তারপর মেয়েটির দিকে ফিরিয়া বলিল, ছুঁচ কই? মেয়েটি একেবারে কাঠ হইয়া গিয়াছিল, তাহার মুখ দিয়া বাহির হইল, ছুঁচ? ব্যোমকেশ বলিল, হ্যাঁ, ছুঁচ। ছুঁচ দিয়েই সেলাই করেন নিশ্চয়ই। সে ছুঁচ কোথায়? মেয়েটি কি বলিতে গেল, কিন্তু কিছু বলিতে পারিল না। হঠাৎ ফিরিয়া দাদা বলিয়া ছুটে গিয়া সুকুমার যেখানে বসিয়াছিল সেইখানে তার কোলের উপর মাথা রাখিয়া কাঁদিয়া উঠিল। চাপা কান্নার আবেগে তাহার সমস্ত দেহ কাঁপিয়া উঠিতে লাগিল। সুকুমার বিহবলের মতো তার মুখটা তুলিয়া চেষ্টা করিতে করিতে বলিতে লাগিল, সত্য, সত্য। সত্যবতী মুখ তুলিল না, কাঁদিতেই লাগিল। ব্যোমকেশ তাহাদের নিকটে গিয়া খুব নরম সুরে বলিল, ভালো করলেন না, আমাকে খুলে বললে পারতেন, আমি পুলিশ নই। শুনেছেন তো? বললে হয়তো আপনাদের সুবিধা হতো। চলো অজিত। ঘর যেতে বাহির আসিয়া ব্যোমকেশ সন্তর্পণে দ্বার ভেজাইয়া দিল। কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ মুখ তুলিয়া বলিল, এবার? হ্যাঁ, ফণিবাবু, চলো, ওদিকের ঘরটা তার। করালিবাবুর ঘর পার হইয়া বারান্দার অপর প্রান্তের মোড় ঘুরিয়া পাশেই একটা দরজা পড়ে। ব্যোমকেশ তাহাতে টোকা মারিল। একটি 21-22 বছর বয়সের ছোকরা দরজা খুলিয়া দিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনিই ফণিবাবু? সে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, আসুন। ফণির চেহারা দেখেই মনে হয় তাহার শরীরে কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু সহসা ধরা যায় না। তাহার দেহ বেশ পুষ্ট, কিন্তু মুখখানা হাড় বাহির করা। বহুদিনের নিরুদ্ধ বেদনা যেন
অল্প বয়সেই তার মুখখানাকে রেখা চিহ্নিত করিয়া গিয়াছে। আমরা ঘরে প্রবেশ করিতেই সে আগে আগে গিয়ে একটি চেয়ারে নির্দেশ করিয়া বলিল, বসুন। তখন তার হাঁটার ভঙ্গি দেখিয়া বুঝিলাম শারীরিক অসঙ্গতিটা ঠিক কোনখানে। তাহার বাঁ পাটা অস্বাভাবিক সরু, চলিতে কথায় যাকে ছিনে পড়া বলে তাই, ফলে হাঁটিবার সময় সে বেশ একটু খোঁড়াইয়া চলে। আমি বিছানায় একপাশে বসিলাম, ফণি আমার পাশে বসিল। ব্যোমকেশ প্রথমটা যেন কি বলিতে ভাবিয়া পাইল না। শেষে একটু ইতস্তত করিয়া বলিল, এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলালবাবুকে সন্দেহ করে, আপনি জানেন বোধহয়? ফণি বলিল, জানি, কিন্তু আমিও জোর করে বলতে পারি যে দাদা নির্দোষ। দাদা ভয়ানক রাগী আর ঝগড়াটে, কিন্তু সে মামাকে খুন করবে এ আমি বিশ্বাস করতেই পারবো না। ব্যোমকেশ বলিল, বিষয় থেকে বঞ্চিত হওয়ার আগে তিনি এ কাজ করতে পারেন কি? ফণি বলিল, সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের 3 ভাইয়েরই আছে। তবে শুধু দাদাকেই সন্দেহ করবেন কেন? ব্যোমকেশ প্রশ্নটা এড়াইয়া গিয়া বলিল, আপনি যা জানেন সব কথাই বোধহয় পুলিশকে বলেছেন, তবু 2-1টি কথা জানতে চাই। ফণি একটু বিস্মিত হইয়া বলিল, আপনি কি পুলিশের লোক নন? আমি ভেবেছিলাম আপনারা সিআইডি। ব্যোমকেশ সহস্র মাথা নাড়িয়ে বলিল, না, আমি একজন সামান্য সত্যান্বেষী মাত্র। বিস্ফারিত চক্ষে ফণি বলিল, ব্যোমকেশবাবু, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশ ঘাড় নাড়িল। এখন বলুন তো, করালিবাবুর সঙ্গে বাড়ির আর সকলের সম্বন্ধটা কীরকম ছিল? অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে অপছন্দ করতেন, এইসব। ফণি কিছুক্ষণ গালে হাত দিয়া চুপ করিয়া রহিল, তারপর একটু ম্লান হাসিয়া বলিল, দেখুন, আমি খোড়া মানুষ, ভগবান আমাকে মেরেছেন, তাই আমি ছেলেবেলা থেকে কারোর সঙ্গে ভালো করে মিশতে পারি না। এই ঘর আর এই বইগুলো আমার জীবনের সঙ্গী। বিছানার পাশে একটা বইয়ের সেলফ দেখাইল। মামা যে আমাদের 5 জনের মধ্যে কাকেই বেশি ভালোবাসতেন তা নির্ভুলভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি বড় তিরিক্ষি মেজাজের লোক ছিলেন। তার মনের ভাব মুখের কথায় প্রকাশ পেত, তবে ঠিক মতো প্রকাশ পেত না। তবে আছে আন্দাজে যতদূর বোঝা যায় সত্যবতীকেই তিনি মনে মনে ভালোবাসতেন। আর আপনাকে, আমাকে, আমি খোড়া অকর্মণ্য বলে বোধহয় ভেতরে ভেতরে একটু দয়া করতেন, কিন্তু তার বেশি কিছু নয়। আমি মৃতের অমর্যাদা করছি না, বিশেষত তিনি আমাদের অন্নদাতা। তিনি না আশ্রয় দিলে আমি না খেতে পেয়ে মরে যেতাম, কিন্তু মামার শরীরে বোধহয় প্রকৃত ভালোবাসা বলে কিছুই ছিল না। ব্যোমকেশ বলিল, তিনি সুকুমারবাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন, জানেন বোধহয়? ফণি একটু হাসিল, বলিল, শুনেছি, সুকুমারদা সব দিক থেকেই যোগ্য লোক, কিন্তু ও থেকে মামার মনের ভাব কিছুই বোঝা যায় না। তিনি আশ্চর্য খেয়ালি লোক ছিলেন। যখনই কারোর ওপর রাগ হতো তখনই টপাটপ টাইপ করে উইল বদলে ফেলতেন। বোধহয় এই বাড়িতে এমন কেউ নেই যার নামে একবার মামা উইল তৈরি না করেছেন। ব্যোমকেশ বলিল, শেষ উইল যখন সুকুমারবাবুর নামে, তখন তিনিই সম্পত্তি পাবেন। ফণি জিজ্ঞাসা করিল, আইনে কি তাই বলে? আমি ঠিক জানি না, আইনে তাই বলে। ব্যোমকেশ একটু ইতস্তত করিয়া জিজ্ঞাসা করিল, এ অবস্থায় আপনি কি করবেন, কিছু ঠিক করেছেন কি? ফণি চুলের মধ্যে একবার আঙুল চালাইয়া জানলার বাইরে তাকাইয়া বলিল, কি করব, কোথায় যাব, কিছুই জানি না। লেখাপড়া শিখিনি, উপার্জন করবার যোগ্যতা নেই। সুকুমারদা যদি আশ্রয় দেয় তবে তার আশ্রয়েই থাকবো, না হয় রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তার চোখের করে জল আসিয়া পড়িয়াছে দেখিয়া আমি তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরাইয়া লইলাম। ব্যোমকেশ অন্যমনস্কভাবে বলিল, সুকুমারবাবু কাল রাত্রি 12টার সময় বাড়ি ফিরেছেন। ফণি চমকিয়া ফিরিয়া চাহিল, রাত্রি 12টার সময়? ও হ্যাঁ, তিনি বায়োস্কোপে গিয়েছিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, করালিবাবুকে কটার সময় খুন করা হয়েছে আপনি আন্দাজ করতে পারেন? কোনো রকম শব্দ টব্দ শুনেছিলেন কি? কিচ্ছু না, হয়তো শেষ রাত্রে। তিনি রাত্রি 12টায় খুন হয়েছেন। ব্যোমকেশ উঠিয়া পড়িল, ঘড়ি দেখিয়া বলিল, 2:30 বেজে গিয়েছে, আর না, চলো হে অজিত, বেশ খিদে পেয়েছে, আপনাদেরও তো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, নমস্কার। এমন সময় নিচে একটা গণ্ডগোল শোনা গেল। পরক্ষণেই আমাদের ঘরের দরজা সজোরে ঠেলিয়ে একজন লোক উত্তেজিতভাবে বলিতে বলিতে ঢুকিল, ফণি, তারাকে অ্যারেস্ট করে এনেছে। আমাদের দেখিয়া সে থামিয়া গেল। ব্যোমকেশ বলিল, আপনি মাখনবাবু? মাখন ভয় কুকড়াইয়া গিয়া বলিল, আমি কিচ্ছু জানি না বলিয়া সবেগে ঘর ছাড়িয়া পলায়ন করিল। নিচে নামিয়া গিয়া দেখিলাম বসিবার ঘরে হুলুস্থুল কাণ্ড। বিলুবাবু ঘরে নাই। থানার ইন্সপেক্টর তাহার স্থান দখল করিয়াছেন। একটি পাগলের মতো চেহারার
লোককে হাত করা পড়াইয়া দুজন কনস্টেবল ধরিয়া আছে, আর সে হাউমাউ করিয়া বলিতেছে, মামা খুন হয়েছে তো ভাই মশাই, আমি কিচ্ছু জানি না, দিব্যি গেলতে বাড়ি পেলে বলতে পারি, আমি মাতাল দাতাল লোক, ডালিমের বাড়িতে রাত কাটিয়েছি, ডালিম সাক্ষী আছে। ইন্সপেক্টর বাবুটি সত্যই কাজের লোক, এতক্ষণ নিষ্প্রিয়ভাবে বসিয়াছিলেন। আমাদের দেখিয়া বললেন, আসুন ব্যোমকেশবাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি, যদি কিছু জিজ্ঞেস করতে চান করতে পারেন। ব্যোমকেশ বলিল, কোথায় কি গ্রেপ্তার করা হলো? যে সাব ইন্সপেক্টরটি গ্রেপ্তার করিয়াছিল সে বলিল, হাড়কাটা গড়িয়ে এক স্ত্রীলোকের বাড়িতে। মতিলাল আবার বলিতে আরম্ভ করিল, ডালিমার বাড়িতে ঘুমছিল, কোন সারা নিচে কথা বলে? ব্যোমকেশ হাত তুলিয়ে তাকে নিবারণ করিয়া বলিল, আপনি তো ভোর না হতেই বাড়ি ফিরে আসেন, আজ আসেননি কেন? পাগলের মতো আরক্ত চক্ষে চারিদিকে চাহিয়া মতিলাল বলল, কেন কেন? আমি মদ খেয়েছিলাম, 2 বোতল হুইস্কি টেনেছিলাম, ঘুম ভাঙেনি। ব্যোমকেশ ইন্সপেক্টর বাবুর দিকে চাহিয়া ঘাড় নাড়িল। তিনি বললেন, নিয়ে যাও, হাজতে রাখো। মতিলাল চিৎকার করিতে করিতে স্থান ধরিতে হইলে ব্যোমকেশ বলিল, বিধুবাবু কোথায়? তিনি মিনিট 15 হলো বাড়ি গেছেন, আবার 4টের সময় আসবেন। আচ্ছা, তাহলে আমরাও উঠি, কাল সকালে আবার আসবো। ভালো কথা, বাড়ির ঘরগুলো সব খানাতল্লাশ হয়েছে? করালিবাবুর আর মতিলাল ঘর খানাতল্লাশ হয়েছে, অন্য ঘরগুলো তল্লাশ করা বিধুবাবু দরকার মনে করেননি। মতিলালের ঘর থেকে কিছু পাওয়া গেছে কি? কিচ্ছু না। উইলগুলো দেখা হলো না, সেগুলো বোধহয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। যাক, কাল সকালে দেখলেই হবে। আচ্ছা চলুন, ইতিমধ্যে যদি নতুন কিছু জানতে পারেন খবর দেবেন। আমরা বাসায় ফিরিলাম। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈরি করিয়া ব্যোমকেশ আমাকে দেখাইয়া বলিল, করালিবাবুর ঘরের নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণির ঘরের নিচে বৈঠকখানা ঘর, আর সেখানে পুলিশের আড্ডা গেড়েছে। সত্যবতী ঘরের নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরের নিচে চাকর বংশ। আমি জিজ্ঞাসা করলাম, এই প্ল্যান কী হবে? কিচ্ছু না বলিয়া ব্যোমকেশ নকশাটা মনোনিবেশ সহকারে দেখিতে লাগলো। আমি বললাম, তোমার কীরকম মনে হচ্ছে বলো তো? মতিলাল বোধহয় খুন করেনি, না? না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তবে কে, সেইটাই বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে 4 জন বাকি থেকে যায়, ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। এদের মধ্যে যে কেউ খুন করতে পারে, সকলেরই স্বার্থ প্রায় সমান। আমি বিস্মিত হইয়া বললাম, সত্যবতীও? নয় কেন? কিন্তু মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য করতে পারে না এমন কাজ নেই। কিন্তু তার স্বার্থ কী? করালিবাবু শেষ হইলে তার ভাই তো সব পেয়েছে, বুঝলে না? যে লোক ঘন্টায় ঘন্টায় মদ বদলায় তাকে খুন করলে তার মত বদলাবার আর অবকাশ থাকে না। স্তম্ভিত হইয়া গেলাম। এদিক হইতে কথাটা ভাবিয়া দেখি নাই। বললাম, তবে কি তোমার মনে হয় সত্যবতী? আমি তা বলিনি। সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে, কিন্তু সত্যবতী মেয়েটি সাধারণ মেয়ে নয়। খানিকক্ষণ চুপ করিয়া ভাবিতে লাগিলাম। গত কয়েক ঘন্টার মধ্যে এক প্রকারের খাপ ছাড়া ও পরস্পর বিরোধী মাল মশলা আমাদের হস্তগত হইয়াছিল। তার ভিতর হইতে সুসংলগ্ন একটি কিছু বাহির করা প্রায় অসম্ভব হইয়া পড়িয়াছিল। ব্যাপারটা এতই জটিল যে ভাবিতে গেলে আরও জট পাকাইয়া যায়। শেষে জিজ্ঞাসা করিলাম, মৃতদেহ দেখে তুমি কি বুঝলে? এই বুঝলাম যে হত্যা করবার আগে হত্যাকারী করালিবাবুকে ক্লোরোফর্ম করেছিল। কী করে বুঝলে? তার ঘাড়ে হত্যাকারী 3 বার ছুঁচ ফুটিয়েছিল। ক্লোরোফর্ম না করলে তিনি জেগে উঠতেন। তার নাকে ছোট ছোট দাগ দেখেছিল, মনে আছে? সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। 3 বার ছুঁচ ফোটাবার মানে প্রথম 2 বার মর্মস্থানটা খুঁজে পায়নি, কিন্তু সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে ছুঁচটা বিধিয়ে রেখে গেল কেন? কাজ হয়ে গেলে বার করে নিয়ে চলে গেলেই তো হতো। হয়তো তাড়াতাড়িতে ভুল হয়ে গিয়েছিল। কিন্তু আর একটা কথা, রাত 12টার সময়ই যে খুন হয়েছে তুমি বুঝলে কী করে? ওটা আমার অনুমান, কিন্তু সত্যবতী যদি কখনো সত্যি কথা বলে দেখবে আমার অনুমানটা ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে। কিছুক্ষণ ঊর্ধ্বমুখে বসিয়া থাকিয়া ব্যোমকেশ বলিল, সুকুমারের টেবিলের ওপরে একখানা বই রাখা ছিল, গ্রের অ্যানাটমি। সারা বইয়ের মধ্যে কেবল একটা পাতায় কয়েক লাইন লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। সে কয় লাইনের অর্থ মেডালা এবং প্রথম কশেরুকা সন্ধিস্থলে যদি ছুঁচ বিধিয়ে দেওয়া যায় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। আমি লাফাই উঠিলাম, বলো কি? তাহলে? কিন্তু আশ্চর্য, লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে দেখলুম না। বলিয়া হঠাৎ উঠিয়া গম্ভীর চিন্তাক্রান্ত মুখে ঘরময় পায়চারি করিতে লাগিল ব্যোমকেশ।
আমার মনের মধ্যে অনেকগুলা প্রশ্ন গজগজ করিতেছিল, কিন্তু ব্যোমকেশের চিন্তাসূত্র ছিন্ন করিতে ভরসা হইল না। জানিতাম এই সময় প্রশ্ন করিলেই সে খেঁকি হইয়া ওঠে। রাত্রে শয়ন করে সে একটা প্রশ্ন করিল, তুমি তো একজন সাহিত্যিক, বলো দেখি থিম্বুলের বাংলা কি? আমি একটু আশ্চর্য হইয়া বললাম, থিম্বুল যা আঙুলে পরে দর্জিরা সেলাই করে? হ্যাঁ। আমি ভাবিতে ভাবিতে বললাম, অঙ্গুলিত্রাণ হতে পারে, কিংবা সূচিবর্ম। ব্যোমকেশ বলিল, ওসব চালাকি চলবে না, খাঁটি বাংলা প্রতিশব্দ বলো। স্বীকার করিতেই হইল, বাংলা প্রতিশব্দ নাই, অন্তত আমার জানা নাই। জিজ্ঞাসা করিলাম, তুমি জানো? জানলে আর জিজ্ঞাসা করবো কেন? ব্যোমকেশ আর কথা কহিল না। আমিও বাংলা ভাষার অশেষ দৈন্যের কথা চিন্তা করিতে করিতে ঘুমাইয়া পড়িলাম। পরদিন সকালে উঠিয়া দেখি ব্যোমকেশ বাহির হইয়া গিয়াছে। একটু রাগ হইল, কিন্তু বুঝিলাম আমাকে না লইয়া যাওয়ার কোনো মতলব আছে, হয়তো আমি গেলে অসুবিধা হইত। যখন ফিরিল তখন বেলা প্রায় 11টা। জামা খুলিয়া পাখাটা চালাইয়া দিয়া সিগারেট ধরাইল। জিজ্ঞাসা করিলাম, কী হলো? সে এক পেট ধোয়া টানিয়া আস্তে আস্তে ছাড়িতে ছাড়িতে বলিল, উইলগুলো দেখা গেল। উইলের সাক্ষী বাড়ির বামুন আর চাকর, তাদেরই টিপসই রয়েছে। আর বাড়ির অন্য ঘরগুলো ভালো করে খানা তল্লাশ করতে বললাম, কিন্তু বিধুবাবু গোঁ ধরেছেন আমি যা বলবো তার উল্টো কাজটি করবেন। শেষ পর্যন্ত ভয় দেখিয়ে এলুম, যদি খানা তল্লাশ না করেন কমিশনার সাহেবকে নালিশ করব। তারপর আর কি? তিনি এখনও মতিলালকে কামড়ে পড়ে আছেন। যৎকাল চুপ করিয়া থাকিয়া বলিল, মেয়েটা ভয়ানক শক্ত, এমন মুখ টিপে রইল, কিছুতেই মুখ খুলে না, অথচ এর রহস্যের চাবিকাঠি তার কাছে। যা হোক, দেখা যাক। বিধুবাবু যদি শেষ পর্যন্ত খানা তল্লাশ করা মনস্থ করেন, হয়তো কিছু পাওয়া যেতেও পারে। কি পাওয়া যাবে বলে তুমি প্রত্যাশা করো? কে বলতে পারে? সামান্য জিনিস, হয়তো একটা ডাক্তারি দোকানে ক্যাশনো, কিংবা একটা পেন্সিল, কিন্তু বৃথা গবেষণা করে লাভ নেই। চলো, নাইবার বেলা হলো। দুপুরবেলাটা ব্যোমকেশ আরাম কেদারায় চোখ বুঝিয়া শুইয়া কাটাইয়া দিল। মনে হইল সে যেন কিছুর প্রতীক্ষা করিতেছে। 3টা বাজিতেই পুটিরাম চা দিয়া গেল। নিঃশব্দে পান করিয়া ব্যোমকেশ পূর্ববৎ পড়িয়া রহিল। 4:30 বাজিবার পর পাশের ঘরে টেলিফোন বাজিয়া উঠিল। ব্যোমকেশ দ্রুত উঠিয়া গিয়া ফোন ধরিল। কে? আপনি? ও ইন্সপেক্টরবাবু, কী খবর? সুকুমারবাবুর ঘর সার্চ হয়েছে? বেশ বেশ। বিধুবাবু, তাহলে শেষ পর্যন্ত তার ঘরে কী পাওয়া গেল? হ্যাঁ, সুকুমারবাবুকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর কিছু পাওয়া গেল? ক্লোরোফর্মের শিশি আলমারিতে বইয়ের পেছনে রাখা ছিল। আর উইল, আর একখানা উইল টাইপ করা বেরিয়েছে। বলেন কি? কোন তারিখের? যে রাত্রে করালিবাবু মারা যান সেই দিন তৈরি? কোথায় ছিল? বাক্সের তলায়। এ উইলে ওয়ারিসকে? ফণিবাবু? হ্যাঁ, ঠিক বলেছেন। পর্যায়ক্রমে এবার তারই পালা ছিল বটে। সুকুমারবাবু বোনকে কি গ্রেপ্তার করা হয়েছে? না। ও, বুঝেছি। ঘরে আর কিছু পাওয়া যায়নি? এই ধরুন একটা লাল পেন্সিল। পাননি? আশ্চর্য, সেলাইয়ের কোনো উপকরণ পাননি? তাই তো, বিধুবাবু আছেন, মতিলালকে খালাস করতে গেছেন। তবু ভালো, বিধুবাবু সুমতি হয়েছে। সুকুমারবাবুর ঘর ছাড়া আর কোনো ঘর সার্চ করা হয়েছে কি? আর হয়নি। কি বললেন? বিধুবাবু দরকার মনে করেননি? বিধুবাবু তো কিছুই দরকার মনে করেন না। আমার আজ যাওয়ার দরকার আছে কি? নতুন উইলখানা দেখতুম। ও, নিয়ে গেছেন? আচ্ছা, কাল সকালেই হবে। লাল পেন্সিল আর ওই সেলাইয়ের উপকরণটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ। কি বলছেন? সুকুমারের বিরুদ্ধে ওভারহুইলমিং প্রমাণ পাওয়া গেছে? তা বলতে পারেন, কিন্তু ডাক্তারের রিপোর্ট পাওয়া গেছে। মৃত্যুর সময় সম্বন্ধে কী লিখেছেন? আর 3 ঘন্টা পরে, তার মানে আন্দাজ 12টা। আচ্ছা, কাল সকালে যাব। ফোন রাখিয়া ব্যোমকেশ ফিরিয়া আসিয়া বসিল। তাহার চিন্তাকুঞ্চিত ভ্রু ও মুখ দেখিয়া মনে হইল সে সম্পূর্ণ সন্তুষ্ট হইতে পারে নাই। জিজ্ঞাসা করিলাম, সুকুমারী তাহলে? তুমি তো তাকে গোড়া থেকেই সন্দেহ করেছিলে, না? কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, এই ব্যাপারে যত কিছু প্রমাণ সবই সুকুমারের দিকে নির্দেশ করছে। দেখো, করালিবাবুর মৃত্যুর ধরনটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ ডাক্তারের কাজ। যারা ডাক্তারি কিছু জানে না তারা ওভাবে খুন করতে পারবে না। যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে তাও তার বোনের সেলাইয়ের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটা পর্যন্ত এক। সুকুমার 12টার সময় ফিরে এলো, ঠিক সেই সময় করালিবাবুও মারা গেলেন। সুকুমারের ঘর সার্চ করে বেরিয়েছে ক্লোরোফর্মের শিশি আর একটা টাইপ করা উইল। করালিবাবু শেষ উইল, যাতে তিনি সুকুমারকে বঞ্চিত করে ফণিকে সর্বস্ব দিয়ে গেছেন।
সুকুমার নিজের মুখে স্বীকার করেছে যে সেদিন সন্ধেবেলা করালিবাবুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। সুতরাং তিনি যে আবার উইল বদলাবেন তা সে বেশ বুঝতেই পেরেছিল। খুন করার মোটিভ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে। তাহলে সুকুমারই যে আসামি তাতে সন্দেহ নেই। সন্দেহের অবকাশ কোথায়? কিন্তু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, সুকুমারকে দেখে তোমার কীরকম মনে হলো? খুব নির্বোধ বলে মনে হলো কি? আমি বললাম, না, বরঞ্চ বেশ বুদ্ধি আছে বলেই তো মনে হলো। ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, সেইখানেই ধোকা লাগছে। বুদ্ধিমান বোকার মতো কাজ করে কেন? বলিয়াই ব্যোমকেশ সচকিতভাবে সোজা হইয়া বসিল। দ্বারের কাছে অস্পষ্ট পদধ্বনি আমিও শুনিতে পাইয়াছিলাম। ব্যোমকেশ গলা চড়াইয়া ডাকিয়া উঠিল, কে? ভেতরে আসুন। কিছুক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে দ্বার খুলিয়া গেল। তখন ঘোর বিস্ময়ে দেখিলাম সম্মুখে দাঁড়াইয়া আছে সত্যবতী। সত্যবতী ঘরে প্রবেশ করিয়া দ্বার ভাজিয়াইয়া দিল। কিছুক্ষণ শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। তারপর হঠাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিয়া রুদ্ধস্বরে বলিল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে বাঁচান। অপ্রত্যাশিত আবির্ভাবে আমি একেবারে ভেবাচাকা খাইয়া গিয়াছিলাম। ব্যোমকেশ কিন্তু তড়াক করিয়া সত্যবতীর সম্মুখে উঠিয়া দাঁড়াইল। সত্যবতীর মাথাটা বোধহয় ঘুরিয়া গিয়াছিল। সে অন্ধভাবে একটা হাত বাড়াইয়া দিতেই ব্যোমকেশ হাত ধরিয়া তাহাকে একখানা চেয়ারে আনিয়া বসাইয়া দিল। আমাকে ইঙ্গিত করিতেই পাখাটা চালাইয়া দিলাম। প্রথম মিনিট 2-3 সত্যবতীর চোখে আঁচল দিয়া খুব খানিকটা কাঁদিল। আমরা নির্বাক লজ্জিত মুখে অন্যদিকে চোখ ফিরাইয়া রহিলাম। আমাদের বৈচিত্র্যপূর্ণ জীবনেও এমন ব্যাপার পূর্বে কখনো ঘটে নাই। সত্যবতীকে পূর্বে আমি একবারই দেখিয়াছিলাম। সাধারণ শিক্ষিত বাঙালি মেয়ে হইতে সে যে আকারে প্রকারে একটু পৃথক তাহা মনে হয় নাই। সুতরাং ঘোর বিপদের সময় সমস্ত শঙ্কা সংকট লঙ্ঘন করিয়া সে যে আমাদের কাছে উপস্থিত হইতে পারে, ইহা যেমন অচিন্তনীয় তেমনি বিস্ময়কর। বিপদ উপস্থিত হইলে অধিকাংশ বাঙালি মেয়েই জড়বস্তু হইয়া পড়ে। তাই এই কৃষাঙ্গী কালো মেয়েটি আমার চক্ষে যেন সহসা একটা অপূর্ব অসামান্যতা লইয়া দেখা দিল। তাহার পায়ের মরিন জরিন নাগরা হইতে রুক্ষ অযত্ন সমৃদ্ধ চুল পর্যন্ত যেন অনন্য সাধারণ বিশিষ্টতায় ভরপুর হইয়া উঠিল। ভালো করিয়া চোখ মুছিয়া সে যখন মুখ তুলিয়া আবার বলিল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান, তখন দেখিলাম সে প্রাণপরে আত্মসম্বরণ করিয়াছে বটে, কিন্তু তাহার গলায় স্বর তখনও কাঁপিতেছে। ব্যোমকেশ আস্তে আস্তে বলিল, আপনার দাদা অ্যারেস্ট হয়েছেন আমি শুনেছি, কিন্তু সত্যবতী ব্যাকুলভাবে বলিয়া উঠিল, দাদা নির্দোষ, তিনি কিছুই জানেন না, বিনা অপরাধে তাকে। বলিতে বলিতে আবার সে কাঁদিয়া ফেলিল। ব্যোমকেশ ভিতরে ভিতরে বিচলিত হইয়াছে বুঝিলাম, কিন্তু সে শান্তভাবে বলিল, কিন্তু তার বিরুদ্ধে যে সব প্রমাণ পাওয়া গেছে। সত্যবতী বলিল, সেসব মিথ্যে প্রমাণ। দাদা কখনো টাকার লোভে কাউকে খুন করতে পারেন না। আপনি জানেন না তার মতো লোক ব্যোমকেশবাবু। আমরা যে মেসমশাইয়ের টাকা চাই না, আপনি শুধু দাদাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আমরা আপনার পায়ের গোলাম হয়ে থাকব। তাই তাহার 2 চোখ দিয়া ধারার মতো অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল, কিন্তু সে আর তাহা মুছিবার চেষ্টা করিল না, বোধ করি জানিতেই পারিল না। ব্যোমকেশ এবার যখন কথা কইল, তাহার কণ্ঠস্বরে একটা অশ্রুতপূর্বক গাঢ়তা লক্ষ্য করিলাম। সে বলিল, আপনার দাদা যদি সত্যি নির্দোষ হন, আমি প্রাণপণে তাকে বাঁচাবার চেষ্টা করব, কিন্তু দাদা নির্দোষ আপনি বিশ্বাস করছেন না? আমি আপনার পা ছুঁয়ে বলছি, দাদা এই কাজ করতে পারেন না। একটা মাছিকে মারাও তার পক্ষে সম্ভব নয়। বলিতে বলিতে সে হঠাৎ নতজনক হইয়া ব্যোমকেশের পায়ের উপর হাত রাখিল। ও কী করছেন? উঠে বসুন, উঠে বসুন বলিয়া ব্যোমকেশ নিজেই চেয়ার ছাড়িয়া উঠিয়া পা সরাইয়া লইল। আপনি আগে বলুন, দাদাকে ছেড়ে দেবেন। ব্যোমকেশ 2 হাত ধরিয়া সত্যবতীকে জোর করিয়া তুলিয়া চেয়ারে বসাই দিল। তারপর তার সম্মুখে বসিয়া দৃঢ়স্বরে বলিল, আপনি ভুল করছেন। সুকুমারবাবুকে ছেড়ে দেবার মালিক আমি নই, পুলিশ। তবে আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে সব কথা আমার জানা দরকার। বুঝছেন না, আমার কাছ থেকে যতক্ষণ আপনি সব কথা গোপন করবেন, ততক্ষণ কোনো সাহায্যই আমি করতে পারবো না। চক্ষুনত করিয়া সত্যবতী বলিল, আমি তো কোনো কথা গোপন করিনি। করেছেন। আপনি সেই রাত্রেই করালিবাবুর ঘরে গিয়ে তার মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমায় বলেননি। ত্রাস বিস্ফারিত নেত্রে সত্যবতী ব্যোমকেশের মুখের পানে তাকাইল। তারপর বুকে মুখ গুজিয়া নীরব হইয়া রহিল। ব্যোমকেশ নরম সুরে বলিল, এখন সব কথা বলবেন কি? কাতর চোখ দুটি তুলিয়া সত্যবতী বলিল, কিন্তু সে কথা আমি কি করে বলবো? তাতে যে দাদার উপরই সব দোষ গিয়ে পড়বে। অনুনয়ের কণ্ঠে ব্যোমকেশ বলিল, দেখুন, আপনার দাদা যদি নির্দোষ হন, তাহলে সত্যি কথা বললে তার কোনো অনিষ্ট হবে না।
আপনি নির্ভয়ে সমস্ত খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। সত্যবতী অনেকক্ষণ মুখ নিচু করিয়া ভাবিল, শেষে ভগ্নস্বরে বলিল, আচ্ছা বলছি। আমার যে আর কোনো উপায় নেই। উদ্গত অশ্রু আঁচল দিয়ে মুছিয়া নিজেকে ঈষৎ শান্ত করিয়া সে ধীরে ধীরে বলিতে আরম্ভ করিল। সেদিন সন্ধেবেলা মেসোমশাইয়ের সঙ্গে দাদার একটু বচসা হয়েছিল। মেসোমশাই দাদাকে সব সম্পত্তি বিল করে দিয়েছিলেন, তাই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তুমুল ঝগড়া হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফিরে তাই শুনে দাদা মেসোমশাইকে বলতে গিয়েছিলেন যে তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সকলকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। মেসোমশাই কোনো রকম তর্ক সইতে পারতেন না। তিনি রেগে উঠে বললেন, আমার কথার উপরে কথা, বেরো এখান থেকে, তোমাকে এক পয়সাও দেবো না। মেসোমশাই যে একথায় রাগ করবেন তা দাদা বুঝতে পারেননি। তিনি সে ঘর থেকে বেরিয়ে এসে ফণিদার ঘরে গিয়ে বসলেন। ফণিদা খোড়া মানুষ, বাইরে বেরোতে পারেন না, তাই দাদা রোজ সন্ধ্যেবেলা তার কাছে গিয়ে বসে খানিকক্ষণ গল্প করতেন। ফণিদাকে আপনারা বোধহয় দেখেছেন। তিনি স্কুল কলেজে পড়েননি বটে, কিন্তু বেশ ভালো লেখাপড়া জানেন। তার আলমারির বই দেখেই বুঝতে পারবেন কত রকম বিষয়ে তার আগ্রহ আছে। অনেক সময় আমি তার কাছে পড়া বলে নিয়েছি। মেসোমশাইয়ের সঙ্গে বচসা হওয়াতে দাদার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাত্রি আন্দাজ 8টার সময় আমাকে বললেন, সত্য আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, 11:30টার সময় ফিরব, সদর দরজা খুলে রাখিস। এই বলে খাওয়া দাওয়া সেরে তিনি চুপি চুপি বেরিয়ে গেলেন। আমাদের বামুন ঠাকুর রাত্রির খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত নিজের দেশের লোকের আড্ডায় বসে গল্পগুজব করে আমি জানতাম। তাই দাদাকে দোল খুলে দেওয়ার জন্য আমি আর জেগে রইলাম না। রাত্রি 10টার পর হাড়ি হেসেল উঠে গেলে আমিও গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল। মনে হলো যেন দাদার ঘরে একটা শব্দ শুনতে পেলাম। মেঝের ওপর একটা কি ভারী জিনিস, টেবিল কি বাক্স সরালে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। ভাবলাম দাদা বায়োস্কোপ থেকে হয়তো ফিরে এলেন। আবার ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু কী জানি কেন ঘুম এলো না। চোখ চেয়েই শুয়ে রইলাম। দাদার ঘর থেকে আর কোনো সাড়া পেলুম না। মনে করলাম তিনি হয়তো শুয়েই পড়েছেন। এইভাবে মিনিট 15 কেটে যাবার পর বারান্দায় একটা খুব মৃদু শব্দ শুনতে পেলাম, যেন কে পা টিপে টিপে যাচ্ছে। ভারী আশ্চর্য মনে হলো। দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছেন, তবে কে বারান্দা দিয়ে যাচ্ছে? আমি আস্তে আস্তে উঠলাম। দরজা একটু ফাঁক করে দেখলাম দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। চাঁদের আলো বারান্দায় পড়েছিল। দাদাকে স্পষ্ট দেখতে পেলাম। ব্যোমকেশ বলল, একটা কথা, আপনার দাদার পায়ে জুতো ছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল? না। কিছু না, একটা কাগজ কিংবা শিশি? কিচ্ছু না। তখন কটা বেজেছিল দেখেছিলেন কি? সত্যবতী বলিল, দেখার দরকার হয়নি, তখন শহরের সব ঘড়িতেই 12টা বাজছিল। ব্যোমকেশের দৃষ্টি চাপা উত্তেজনায় প্রখর হইয়া উঠিল। সে বলিল, তারপরে বলে যান। সত্যবতী বলিতে লাগিল, প্রথমটা আমি কিছু বুঝতে পারলাম না। দাদা 15 মিনিট আগে ফিরে এসেছেন, তার ঘরে আওয়াজ শুনে জানতে পেরেছি। তবে আবার তিনি কোথায় গিয়েছিলেন? হঠাৎ মনে হলো হয়তো মেসোমশাইয়ের শরীর খারাপ হয়েছে, তার ঘরে গিয়েছিলেন। মেসোমশাই কখনো কখনো রাত্রিবেলা বাতের বেদনায় কষ্ট পেতেন, ঘুম হতো না, তখন তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হতো। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে মেসোমশাইয়ের ঘরের দিকে গেলাম। তার ঘরের দোর রাত্রে বরাবরই খোলা থাকে। আমি ঘরে ঢুকলাম। ঘর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও কীরকম একটা গন্ধ নাকে এলো। গন্ধটা যে ঠিক কীরকম তা আমি আপনাকে বোঝাতে পারবো না। তীব্র গন্ধ নয়, অথচ মিষ্টি মিষ্টি গন্ধ। হ্যাঁ, ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ। ক্লোরোফর্ম। তারপর দোরের পাশেই সুইচ। আলো জেলে দেখলুম মেসোমশাই খাটে শুয়ে আছেন, ঠিক যেন ঘুমোচ্ছেন। তার শোবার ভঙ্গি দেখে একবারও মনে হয় না যে তিনি, কিন্তু তবু কী জানি কেন আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। সেই গন্ধটা যেন একটা ভিজে ন্যাকড়ার মতো আমার নিঃশ্বাস বন্ধ করবার উপক্রম করলো। কিছুক্ষণ আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। মনকে বোঝাবার চেষ্টা করলাম যে ওটা ওষুধের গন্ধ। মেসোমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। পা কাঁপছিল, তবু সন্তর্পণে তার খাটের পাশে গিয়ে দাঁড়ালুম। ঝুঁকে দেখলুম তার নিঃশ্বাস পড়ছে না। তখন আমার বুকের মধ্যে যে কী হচ্ছে তা আমি বোঝাতে পারবো না। মনে হচ্ছে এইবার আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। বোধহয় মাথাটাও ঘুরে উঠেছিল। নিজেকে সামলাবার জন্য আমি মেসোমশাইয়ের বালিশের উপর হাত রাখলাম। হাতটা ঠিক তার ঘাড়ের পাশেই পড়েছিল। একটা কাঁটার মতো কী জিনিস হাতে ফুটলো। দেখলুম একটা ছুঁচ, তার ঘাড়ে আমূল বেঁধানো। ছুঁচে তখনও সুতো পরানো রয়েছে। আমি আর সেখানে থাকতে পারলুম না, কিন্তু কী করে যে আলো নিভিয়ে নিজের ঘরে ফিরে এলুম তাও জানি না।
যখন ভালো করে চেতনা ফিরে এলো তখন নিজের বিছানায় বসে ঠকঠক করে কাঁদছি আর কাঁদছি। তারপর তো সবই আপনি জানেন। দাদাকে আমি সন্দেহ করিনি। আমি জানি দাদা এই কাজ করতে পারেন না, তবু এই কথা যে আর কাউকে বলা চলবে না তাও বুঝতে দেরি হলো না। পরদিন সকালবেলা কোনো রকমের চা তৈরি করে নিয়ে বিষমশাইয়ের ঘরে গিয়ে দেখলুম সত্যবতীর স্বর ক্ষীণ হইয়া মিলাইয়া গেল। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা, চোখের আতঙ্কিত দৃষ্টি হইতে বুঝিতে পারিলাম কি অসীম সংশয় ও যন্ত্রণার ভিতর দিয়া সেই ভয়ঙ্কর রাত্রিটা তাহার কাটিয়াছিল। ব্যোমকেশের মুখের দিকে চাহিয়া দেখিলাম তাহার চোখ দুটো জলজল করিয়া জ্বলিতেছে। সে হঠাৎ বলিয়া উঠিল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। অন্য কেউ হলে চেঁচামেচি করে মূর্ছা হিস্টেরিয়ার ঠেলায় বাড়ি মাথায় করতো, আপনি? সত্যবতী ভাঙা গলায় বলল, শুধু দাদার জন্য। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলল, আপনি এখন তাহলে বাড়ি ফিরে যান, কাল সকালে আমি আপনাদের ওখানে যাব। সত্যবতী উঠিয়া দাঁড়াইল, শঙ্কিত কণ্ঠে বলল, কিন্তু আপনি তো কিছু বললেন না। ব্যোমকেশ বলল, বলবার কিচ্ছু নেই। আপনাকে আশা দিয়ে শেষে যদি কিছু না করতে পারি, এর মধ্যে বিধুবাবু নামক একটু আস্ত আসেন, তাই একটু ভয়। যাই হোক, এটুকু বলতে পারি যে আপনি যদি সেসব কথা বললেন, যার তা যদি প্রথমেই বলতেন তাহলে হয়তো কোনো গোলমাল হতো না। অশ্রুপূর্ণ চোখে সত্যবতী বলল, আমি যা বললুম তাতে দাদার কোনো অনিষ্ট হবে না? সত্যি বলছেন? ব্যোমকেশবাবু, আমার আর কেউ নেই। তাহার স্বর কান্নায় বুঝিয়া গেল। ব্যোমকেশ তাড়াতাড়ি গিয়া সদর দরজাটা খুলিয়া দাঁড়াইল। তারপর একটু হাসিবার চেষ্টা করিয়া বলল, আপনার দেরি করবেন না, রাত হয়ে গেছে। আমাদের এটা ব্যাচেলার এস্টাবলিশমেন্ট, বুঝলেন না? সত্যবতী একটু ব্যস্তভাবে বাহির হয়ে যাইবার উপক্রম করিল। সেই চৌকাঠ পার হইয়াছে এমন সময় ব্যোমকেশ মৃদুস্বরে তাহাকে কী বলিল শুনিতে পাইলাম না। সত্যবতী চমকিয়া ফিরিয়া চাহিল। ক্ষণকালের জন্য তাহার কৃতজ্ঞতার নিষিক্ত মিনতিপূর্ণ চোখ দুটি আমি দেখিতে পাইলাম। তারপর সে নিঃশব্দের ছোট্ট একটি নমস্কার করিয়া দ্রুতপদে সিঁড়ি দিয়া নামিয়া গেল। দরজা ভাজাইয়া দিয়া ব্যোমকেশ ফিরিয়া আসিয়া বসিল। ঘড়ি দেখিয়া বলিল, 7টা বেজে গেছে। তারপর মনে মনে কী হিসেব করিয়া চেয়ারে হেলান দিয়ে বলিল, এখনও ঢের সময় আছে। আমি সাগ্রহে তাহাকে চাপিয়া ধরিলাম। ব্যোমকেশ, কী বুঝলে? আমি তো এমন কিছু, কিন্তু তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি যেন ভেতরের কথা বুঝতে পেরেছ। ব্যোমকেশ মাথা নাড়িল, এখনও সব বুঝিনি। আমি বললাম, যাই বলো, সুকুমারের বিরুদ্ধে প্রমাণ যতই গুরুতর হোক, আমার তো দৃঢ় বিশ্বাস সে খুন করেনি। ব্যোমকেশ হাসিল, তবে কে করেছে তা জানি না, কিন্তু সুকুমার নয়। ব্যোমকেশ আর কিছু বলিল না, সিগারেট ধরাইয়া নীরবে টানিতে লাগিল। বুঝলাম এখন আর কিছু বলিবে না। আমিও বসিয়া এই ব্যাপারে অদ্ভুত জটিলতার কথা ভাবিতে লাগিলাম। অনেকক্ষণ পর ব্যোমকেশ একটা প্রশ্ন করিল, সত্যবতীকে সুন্দরী বলা বোধহয় চলে না, না? আমি চমকিয়ে উঠে জিজ্ঞেস করলাম, কেন বলো দেখি? না, অমনি জিজ্ঞাসা করছি, সাধারণে বোধহয় কালুই বলবে। বর্তমান সমস্যার সঙ্গে সত্যবতীর চেহারার কী সম্বন্ধ আছে বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের মন কোন দুর্গম পথে চলিয়াছে তা অনুমান করা অসম্ভব। আমি বিবেচনা করিয়া বললাম, হ্যাঁ, লোকে তাকে কালুই বলবে, কিন্তু কুৎসিত বোধহয় বলতে পারবে না। ব্যোমকেশ একটু হাসিয়া উঠিয়া বলিল, অর্থাৎ তুমি বলতে চাও কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কেমন ভালো কথা। অজিত, তোমার বয়স কত হলো বলো দেখি? সবিস্ময়ে বললাম, আমার বয়স? হ্যাঁ, কত বছর, কত মাস, কতদিন, ঠিক হিসেব করে বলো। কে জানে, হয়তো আমার বয়সের হিসাবের মধ্যেই করেণীবাবুর মৃত্যুর রহস্যটা চাপা পড়িয়া আছে। ব্যোমকেশের অসাধ্য কার্য কিছুই নাই। আমি মনে মনে গণনা করিয়া বললাম, আমার বয়স হলো 29 বছর 5 মাস 11 দিন। কেন? ব্যোমকেশ একটা ভারী স্বস্তির নিঃশ্বাস ফেলিয়ে বলল, যাক, তুমি আমার চেয়ে 3 মাসের বড়, বাঁচা গেল। কথাটা কিন্তু মনে রেখো। মানে কিছুই নয়, কিন্তু কথা থাক। এই ব্যাপার নিয়ে ভেবে ভেবে মাথা গরম হয়ে উঠেছে। চলো আজ নাইট শোতে বায়োস্কোপ দেখে আসি। ব্যোমকেশ কখনো বায়োস্কোপে যায় না। বায়োস্কোপ থিয়েটার সে ভালোই বাসে না, তাই বিস্ময়ের অবধি রহিল না। বুঝলাম, তোমার আজ হলো কী বলা দেখি? একবারে খেতচুরিয়াস মেরে গেলে যে। ব্যোমকেশ হাসিয়া বলল, অসম্ভব নয়। আমি লগন চাঁদা ছেড়ে ভট্টাচার্য মশাই কুষ্টি তৈরি করেই বলেছিলেন এ ছেলে ঘোর উন্মাদ হবে, কিন্তু আর দেরি নয়, চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে যাক। চিত্রায় কদিন থেকে একটা খুব ভালো ফিল্ম দেখাচ্ছে। আহারাদি করিয়া বায়োস্কোপে উপস্থিত হইলাম। রাত্রি 9:30 চিত্র প্রদর্শন আরম্ভ হইল। ছবিটা কিন্তু দীর্ঘ, শেষ হইতে প্রায় 11:45 বাজিল। অনেক দূরে যাইতে হইবে, বাসও 2-1খানা ছিল। আমি একটা থেকে উঠিবার উপক্রম করিতেছি, ব্যোমকেশ বলিল, না না, হেঁটেই চলো না খানিক দূর, বলিয়া হনন করিয়া হাঁটিতে আরম্ভ করিল। কর্ণমালী স্ট্রিট ছাড়িয়া সে যখন পাশের একটা সরু রাস্তা ধরিল, তখন বুঝিলাম
সে করালিবাবুর বাড়ির দিকে চলিয়াছে। এত রাত্রে সেখানে কী প্রয়োজন তা হৃদয়ঙ্গম হইল না। যা হোক, বিনা আপত্তিতে তার সঙ্গেই চলিলাম। স্বাভাবিক অপেক্ষা কিছু বেশি দ্রুতপদেই আমরা চলিতেছিলাম। তবু করালিবাবুর বাড়ি পৌঁছতে অনেক সময় লাগিয়ে গেল। করালিবাবুর দরজার পাশেই একটা গ্যাস পোস্ট ছিল, তার নিচে দাঁড়াইয়া ব্যোমকেশ হাতের আস্তিন ছড়াইয়া ঘড়ি দেখিল, কিন্তু ঘড়ি দেখিবার প্রয়োজন ছিল না। ঠিক এই সময় অনেকগুলি ঘড়ি চারিদিক হইতে মধ্যরাত্রির ঘোষণা করিয়া দিল। ব্যোমকেশ উৎফুল্লভাবে আমার পিঠে একটা চাপড় মারিয়া বলিল, হয়েছে, চলো এবার একটা ট্যাক্সি ধরা যাক। পরদিন বেলা 8:30টার সময় আমরা করালিবাবুর বাড়িতে উপস্থিত হইলাম। কয়েকজন পুলিশ কর্মচারী ও বিধুবাবু হাজির ছিলেন। ব্যোমকেশকে দেখিয়া বিধুবাবু একটু অপ্রস্তুত হইলেন, কিন্তু সে ভাব গোপন করিয়া গম্ভীর স্বরে বললেন, ব্যোমকেশবাবু, আপনি শুনেছেন বোধহয় যে সুকুমারকে অ্যারেস্ট করেছি, সেই আসল আসামি। তা আমি গোড়া থেকেই বুঝেছিলাম, আমি শুধু তাকে ল্যাজে খেলাচ্ছিলাম। বলেন কি? ব্যোমকেশ মহাবিস্ময়ের ভান করিয়া এমনভাবে বিধুবাবুর পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিতে লাগিল যেন খেলাইবার যন্ত্রটা সত্য সত্যই সেখানে বিদ্যমান আছে। ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর হাসি চেপিবার চেষ্টায় উৎকট গাম্ভীর্য অবলম্বন করিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া লইল। বিধুবাবু একটু সন্দিগ্ধভাবে বললেন, আপনি আজ কী মনে করে? ব্যোমকেশ বলল, কিছু না, শুনলুম আরেকটা নতুন উইল বেরিয়েছে, তাই সেটা দেখতে এলুম। উইল ব্যোমকেশবাবুকে দেখাইবেন কি না? তা কিছুক্ষণ চিন্তা করিয়া লইয়া বিধুবাবু অনিচ্ছা ভরে ফাইল হইতে একটা কাগজ বাহির করিয়া দিলেন। বললেন, দেখবেন ছিঁড়ে ফেলবেন না যেন, এই উইলটাই হচ্ছে সুকুমারের বিরুদ্ধে সেরা প্রমাণ। করালিবাবুকে খুন করবার পর এটা সুকুমার চুরি করে নিজের ঘরে এনে লুকিয়ে রেখেছিল। কোথায় রেখেছিল জানেন? তার ঘরে যে 3টে ট্রাঙ্ক উপরি রাখা আছে, তারই নিচে ট্রাঙ্কটার তলায়। ব্যোমকেশ হাসিয়া বলল, বাহ, সবই যে মিলে যাচ্ছে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, সুকুমার উইলখানা ছিঁড়ে ফেলল না কেন? বিধুবাবু নাকের মধ্যে এক প্রকার শব্দ করিয়া বললেন, সে বুদ্ধি থাকলে তো ভেবেছিল আমরা তার ঘর সার্চই করবো না। সুকুমার কিছু বলল? কি আর বলবে, সবাই যা বলে থাকে। ভারী আশ্চর্য হয়ে গেছে, এমনি ভাব দেখিয়ে বলল, আমি কিছুই জানি না। ব্যোমকেশ উইলখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া সমুচিত শ্রদ্ধার সহিত তার ভাঁজ খুলিয়া পড়িতে আরম্ভ করিল। আমিও গলা বাড়াইয়া দেখিলাম সাদা একটা ফুলস্কাপ কাগজের উপর ছাপার অক্ষরে লেখা রহিয়াছে, অদ্য ইংরেজি 1933 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগিনেও শ্রীমান ফণিভূষণ পাইবে। পূর্বে যে সকল উইল করিয়াছিলাম তাহা অত্র দ্বারা নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালিচরণ বসু। উইল পড়িয়া ব্যোমকেশ লাফাইয়া উঠিল। দেখিলাম তাহার মুখ উত্তেজনায় লাল হইয়া উঠিয়াছে। সে বলিল, বিধুবাবু, এই কি আশ্চর্য ব্যাপার! উইল যে, বলিয়া কাগজখানা বিধুবাবু সম্মুখে পাতিয়া ধরিল। বিধুবাবু বিস্মিতভাবে সেটা আগাগোড়া পড়িয়া বলিলেন, কি হয়েছে? আমি তো কিছু দেখছেন না, বলিয়া স্বাক্ষরের নিচেটা আঙুল দিয়া দেখাইল। তখন বিধুবাবু চক্ষু গোলাকার করিয়া বললেন, ও সাক্ষী! চুপ! ব্যোমকেশ ঠোঁটে আঙুল দিয়া ঘরের ভেজানো দরজার দিকে তাকাইল। কিছুক্ষণ উৎকর্ণভাবে শুনিয়া পা টিপিয়া টিপিয়া গিয়া হঠাৎ কপাট খুলিয়া ফেলিল। মাখনলাল দরজায় কান পাতিয়া শুনিতেছিল, সবেগে পলাইবার চেষ্টা করিল। ব্যোমকেশ তাহাকে কামিজের গলা ধরিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল। জোর করিয়া একটা চেয়ারে বসাইয়া দিয়া বলিল, ইন্সপেক্টর বাবু, একে ধরে রাখুন, ছাড়বেন না, আর কথা কইতে দেবেন না। মাখন ভয় আত্মরা হইয়া গিয়েছিল, বলিল, আমি। চুপ! বিধুবাবু একটা গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনিয়ে নিন। আসামির নাম দেবার দরকার নেই, নামটা পরে ভর্তি করে নিলেই হবে। বিধুবাবুর কানের কাছে মুখ লইয়া গিয়া খাটো গলায় বলিল, ততক্ষণে এই লোকটাকে ল্যাজে খেলান, আমরা আসছি। বিধুবাবু বুদ্ধিভ্রষ্টের মতো বললেন, কিন্তু আমি যে কিছুই পরে হবে, ইতিমধ্যে আপনি ওয়ারেন্টখানা আনিয়ে রাখুন। এসো অজিত। দ্রুতপদে ব্যোমকেশ উপরে উঠিয়া গিয়া ফণির কপাটে টোকা মারিল। ফণি আসিয়া দরজা খুলিয়া সম্মুখে ব্যোমকেশকে দেখিয়া ঈষৎ বিস্ময়ের সহিত বলিল, ব্যোমকেশবাবু!
আমরা ঘরে প্রবেশ করিলাম। ব্যোমকেশের ব্যস্ত সমস্ত ভাব আর ছিল না। সে সহাস্য মুখে বলিল, আপনি শুনে খুশি হবেন, করালিবাবুর প্রকৃত হত্যাকারী কে তা আমরা জানতে পেরেছি। ফণি একটু মলিন হাসিয়া বলিল, হ্যাঁ, সুকুমারদা গ্রেপ্তার হয়েছেন জানি, কিন্তু এখনও যেন বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হওয়ারই তো কথা। তার ঘর থেকে আরেকটা উইল বেরিয়েছে, সেই উইলের ওয়ারিশ আপনি। ফণি বলিল, তাও শুনেছি। কথাটা শুনে অবধি আমার মনটা যেন তেতো হয়ে গেছে। তুচ্ছ টাকার জন্য মামার অপঘাতে প্রাণ গেল। একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, অর্থম অনর্থম। তিনি আমার সব সম্পত্তি দিয়ে গেছেন, এতেও আমি খুশি হতে পারছি না ব্যোমকেশবাবু। নাই দিতেন টাকা, তবু তো তিনি বেঁচে থাকতেন। ব্যোমকেশ বইয়ের সেলটার সম্মুখে গিয়ে দাঁড়াইয়া বইগুলো দেখিতে অন্যমনস্ক হয়ে বলিল, তা তো বটেই। পুত্রাদপি ধনভাজান ভিটি। শঙ্করাচার্য তো আর মিথ্যে বলেননি। এটা কি বই? ফিজিওলজি। সুকুমারবাবুর বই দেখছি। বইখানা বাহির করিয়া ব্যোমকেশ নামপত্রটা পড়িল। ফণি একটু হাসিয়া বলিল, হ্যাঁ, সুকুমারদা মাঝে মাঝে আমাকে তার ডাক্তারি বই পড়তে দিতেন। কী আশ্চর্য দেখুন, এ বাড়িতে আমি সুকুমারদাকে সবচেয়ে আপনার লোক বলে মনে করতুম, এমনকি দাদাদের চেয়েও, অথচ তিনি। ব্যোমকেশ আরও কতগুলি বই খুলিয়া দেখিয়া বিস্মিত ভাই বলল, আপনি তো দেখছি একজন পাকা গ্রন্থকিট, সব বই দাগ দিয়ে পড়েছেন। ফণি বলিল, হ্যাঁ, পড়া ছাড়া আর তো কোনো অ্যামুজমেন্ট নেই, সঙ্গীও নেই। এক সুকুমারদা রোজ সন্ধেবেলা খানিকক্ষণ আমার কাছে এসে বসতেন। আচ্ছা ব্যোমকেশবাবু, সত্যিই কি সুকুমারদা এই কাজ করেছেন? কোনো সন্দেহ নেই? ব্যোমকেশ চেয়ারে আসিয়া বসিল, বলিল, অপরাধীর বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে সন্দেহের বিশেষ স্থান নেই। বসুন, আপনাকে সব কথা বলছি। ফণি বিছানায় বুবেশন করিল, আমি তার পাশে বসিলাম। ব্যোমকেশ বলিল, দেখুন, হত্যা দুরকম হয়। এক, রাগের মাথায় হত্যা, যাকে ক্রাইম অফ প্যাশন বলে। আর এক, সংকল্প করে হত্যা। রাগের মাথায় যে লোক খুন করে তাকে ধরা কঠিন নয়, অধিকাংশ সময় সে নিজেই ধরা দেয়। কিন্তু যে লোক ভেবে চিনতে নিজেকে যথাসম্ভব সন্দেহমুক্ত করে খুন করে তাকে ধরাই কঠিন হয়ে পড়ে। তখন কে আসামি তার নাম আমরা জানতে পারি না। 5 জন লোকের উপর সন্দেহ হয়, এরকম ক্ষেত্রে আমরা কোন পথে চলব? তখন আমাদের একমাত্র পথ হচ্ছে হত্যার প্রণালী থেকে হত্যাকারীর প্রকৃতি বোঝার চেষ্টা করা। বর্তমান ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি। হত্যাকারী লোকটা একাধারে বোকা এবং চতুর। সে অত্যন্ত বুদ্ধিমানের মতো খুন করেছে, অথচ নির্বোধের মতো খুনের যা কিছু প্রমাণ নিজের ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। বলুন দেখি, সত্যবতীর ছুঁচ দিয়ে খুন করবার কী দরকার ছিল? বাজারে কি ছুঁচ পাওয়া যায় না? আর উইলখানা যত্ন করে লুকিয়ে রাখবার তো কোনো আবশ্যকতা ছিল না। ছিঁড়ে ফেললেই তো সব ল্যাটা চুকে যেত। এ থেকে কি মনে হয়? ফণি হাতের উপর চিবুক রাখিয়া শুনিতেছিল। বলিল, কী মনে হয়? ব্যোমকেশ বলিল, যে ব্যক্তি স্বভাবতই নির্বোধ সে বুদ্ধিমানের মতো কাজ করবে, এ তো সম্ভব নয়। কিন্তু যে ব্যক্তি বুদ্ধিমান সে বোকামির ভান করতে পারে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে আসামি যেই হোক সে বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমান লোকও ভুল করে, বোকা সাজবার চেষ্টা করেও সবসময় সফল হয় না। এক্ষেত্রেও আসামি কয়েকটা ছোট ছোট ভুল করেছিল বলে তাকে আমি ধরতে পেরেছি। ফণি মৃদু স্বরে জিজ্ঞাসা করিল, কী ভুল সে করেছিল? বলছি। ব্যোমকেশ পকেট হাতড়াইয়া একটা সাদা কাগজ বাহির করিল। কিন্তু তার আগে এ বাড়ির একটা নকশা তৈরি করে দেখাতে চাই। একটা পেন্সিল আছে কি? যে কোনো পেন্সিল হলেই চলবে। ফণির বিছানার বালিশের পাশে একটা বই রাখা ছিল, তার ভিতর হইতে সে একটা লাল পেন্সিল বাহির করিয়া দিল। পেন্সিলটা লইয়া ব্যোমকেশ ভালো করিয়া দেখিল, তারপর মৃদু হাসছে সেটা পকেটে রাখে দিয়া বলিল, থাক, প্ল্যান একবার দরকার নেই, মুখেই বলছি। অপরাধী প্রধানত 3টি ভুল করেছিল। প্রথমে সে গ্রের অ্যানাটমির এক জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়, সে বাক্স টানবার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়, সে আইন ভালো জানত না। ফণির মুখ হইতে সমস্ত রক্ত নামিয়ে গিয়া মুখখানা একেবারে মরার মতো হইয়া গিয়াছিল। সে অতি কষ্টে উচ্চারণ করিল, আইন জানত না? ব্যোমকেশ বলিল, না। আর সেই জন্যেই তার অত বড় অপরাধটা ব্যর্থ হয়ে গেল।
শুষ্ক অধর লেহন করিয়া ফণি বলিল, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ব্যোমকেশ ধীরে ধীরে বলিল, সুকুমারবাবুর ঘর থেকে যে উইলটা বেরিয়েছে, উইল হিসেবে সেটা মূল্যহীন, তাতে সাক্ষীর কোনো দস্তখত নেই। মনে হইল ফণি এবার মূর্ছিত হইয়া পড়িয়া যাইবে। অনেকক্ষণ কেহ কোনো কথা বলিল না। দৃষ্টিহীন শুষ্ক চক্ষু মেলিয়া ফণি মাঠের দিকে তাকাইয়া রহিল। তারপর দুই হাতে মাথার চুল মুঠি করিয়া ধরিয়া অর্ধব্যক্ত স্বরে বলিল, সব বৃথা, সব মিছে। ব্যোমকেশবাবু, আমাকে একটু সময় দিন, আমি বড় অসুস্থ বোধ করছি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া ঘাড় নাড়িল। 8 ঘন্টা সময় আপনাকে দিলুম, তৈরি হয়ে নিন। দ্বার পর্যন্ত গিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, থিম্বলটা অবশ্য ফেলে দিয়েছেন, সেটা সুকুমারের ঘরে রেখে আসেননি কেন বোঝা যাচ্ছে না। তাড়াতাড়িতে আঙুল থেকে খুলতে হয়তো ভুলে গিয়েছিলেন, না? তাই হবে, কিন্তু ক্লোরোফর্ম কার হাত দিয়ে আনালেন? মাখন? ফণি বিছানায় শুইয়া পড়িয়া বলিল, 8 ঘন্টা পরে আসবেন। দ্বার ভেজাইয়া দিয়ে আমরা নিচে নামিয়া আসিয়া বসিলাম। মাখন তখনও ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের মধ্যবর্তী হইয়া দারুভূত জগন্নাথের মতো বসিয়াছিল। ব্যোমকেশ ভীষণ ভ্রুকুটি করিয়া তাহাকে প্রশ্ন করিল, তুমি কবে ফণিকে ক্লোরোফর্ম এনে দিয়েছ? মাখন চমকাইয়া উঠিয়া বলিল, আমি কিছু জানি না। সত্যি কথা বলো, নইলে ওয়ারেন্টে তোমার নামই লেখা হবে। মাখন কাঁদো কাঁদো হইয়া বলিল, দোহাই আপনাদের, আমি এসবের মধ্যে নেই। ফণি বলেছিল রাত্রে তার ঘুম হয় না, এক ফাটা করে ক্লোরোফর্ম খেলে ঘুম হবে, তাই। বুঝেছি, একে এবারে ছেড়ে দিতে পারেন বীরবাবু। মুক্তি পাইয়ে মাখন একেবারে বাড়ি ছাড়িয়া দৌড় মারিল। ব্যোমকেশ বলিল, ওয়ারেন্ট এসেছে? বীরবাবু বললেন, না, এই এলো বলে। কিন্তু কার জন্য ওয়ারেন্ট? করালিবাবুকে যে খুন করেছে তার জন্য। বিধুবাবু অতিশয় অপ্রসন্নভাবে মাথা নাড়িয়া বলিলেন, ব্যোমকেশবাবু, এটা পরিহাসের সময় নয়। কমিশনার সাহেব আপনাকে একটু স্নেহ করেন বলে আপনি আমার উপর হুকুম চালাচ্ছেন, তা কিন্তু আমি সহ্য করব না। কিন্তু তামাশা সহ্য করব না, কিছুই করব না। তামাশা নয়, এ একেবারে নিরেট সত্যি কথা, শুনুন তবে, বলিয়া ব্যোমকেশ সংক্ষেপে সমস্ত কথা বিধুবাবুকে বলিল। বিধুবাবু কিছুক্ষণ বিস্ময় বিহ্বল হইয়া রহিলেন। তারপর ধর্মর করে উঠিয়ে বললেন, তাই যদি হয় তবে তাকে একলা ফেলে এলেন কি বলে? যদি পালায়? পালাবে না, সে নিজের অপরাধ স্বীকার করবে, আর সেইটাই আমাদের একমাত্র ভরসা। কারণ তার অপরাধ আদালতে প্রমাণ করা বিশেষ কঠিন হবে। জুরিদের আপনি জানেন তো, তারা নট গিলটি বলেই আছে। তা তো জানি, কিন্তু বিধুবাবু আবার বসিয়া পড়িলেন। ঠিক 8 ঘন্টা পরে আমরা ফণির ঘরে গেলাম। বিধুবাবু সর্বপ্রথম দরজা খুলিয়া গটগট করিয়া ঘরে ঢুকিয়াই থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। ফণি বিছানায় শুইয়া আছে, বিছানার পাশে তার ডান হাতটা ঝুলিতেছে, আর ঠিক নিচে তাহার মেঝের উপর পুরু হইয়া রক্ত জমিয়াছে। কবজির কাটা ধমনী হইতে তখনও ফোঁটা ফোঁটা গাঢ় রক্ত ঝরিয়া পড়িতেছে। কিছুক্ষণ চাহিয়া থাকিয়া ব্যোমকেশ বলিল, এতটা আমি প্রত্যাশা করিনি, কিন্তু এছাড়া আর উপায় বা কী ছিল? ফণির বুকের উপর একখানা চিঠি রাখা ছিল, সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ পাঠ করিল। চিঠিতে এই কয়টি কথা লেখা, ব্যোমকেশবাবু, চললাম। আমি খোড়া অকর্মণ্য, এখানে আমার অন্ন জুটবে না, দেখি ওখানে যদি জোটে। আমি জানি মোকদ্দমা করে আপনারা আমার ফাঁসি দিতে পারবেন না, কিন্তু আমার বেঁচেও কোনো লাভ নেই। যখন টাকাই পেলাম না, তখন কিসের সুখে বাঁচব? মামাকে খুন করেছি, সেজন্য আমার কোনো ক্ষোভ নেই। তিনি আমাকে ভালোবাসতেন না, খোড়া বলে বিদ্রূপ করতেন। তবে সুকুমারদার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তিনি ছাড়া দোষ চাপানোর আর কোনো লোকও ছিল না। তাছাড়া তিনি ফাঁসি গেলে আর একটা সুবিধে হতো, কিন্তু সে কথা নিজের বিকলাঙ্গতার লজ্জায় জীবনে কখনো কাউকে বলতে পারিনি। আজ সেটা প্রকাশ করব না। ক্লোরোফর্ম কোথা থেকে পেয়েছি তা আর বলবো না। যে এনে দিয়েছিল সে আমার অভিসন্ধি জানতো না, তবে পরে হয়তো সন্দেহ করেছিল। আপনি আশ্চর্য লোক, থিম্বলের কথাটাও ভোলেননি। সেটা সত্যি আঙুল থেকে খুলে রাখতে ভুলে গিয়েছিলাম। ঘরে ফিরে এসে চোখে পড়ল, সেটা এই ঘরেই আছে, খুঁজে নেবেন। সেদিন রাত্রিতে সত্যবতীর ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করেছিলাম, সে তখন রান্নাঘরে ছিল। আপনি ছাড়া আমাকে বোধহয় আর কেউ ধরতে পারত না, তবু আপনাকে আমি বিদ্বেষ করতে পারছি না। বিদায় ইতি বহুদূরে যাত্রী ফণিভূষণ কর। চিঠিখানি বিধুবাবুর হাতে দিয়ে ব্যোমকেশ বলিল, এখন সুকুমারবাবুকে ছেড়ে দেওয়ার বোধহয় আর কোনো বাধা নেই। তার
ভগিনীকেও জানানো দরকার, তিনি বোধহয় নিজের ঘরেই আছেন। চলো অজিত। সপ্তাহখানেক পরে আমরা দুইজনে আমাদের বসিবার ঘরে অধিষ্ঠিত ছিলাম। বৈকালবেলা নীরবে চা পান চলিতেছিল। গত কয়দিন অপরাহ্নে ব্যোমকেশ নিয়মিত বাহিরে যাইতেছিল। কোথায় যায় আমাকে বলে নাই, আমিও জিজ্ঞাসা করি নাই। তার কাছে মাঝে মাঝে এমন দু একটা গোপনীয় কেস আসিত, যাহার কথা আমার কাছেও প্রকাশ করিবার তার অধিকার ছিল না। আমি জিজ্ঞাসা করিলাম, আজও বেরোবে নাকি? ঘড়ি দেখে ব্যোমকেশ বলিল, একটু সংকুচিতভাবে প্রশ্ন করিলাম, নতুন কেস হাতে এসেছে না? কেস? হ্যাঁ, কিন্তু কেসটা বড় গোপনীয়। আমি আর ও বিষয়ে কোনো প্রশ্ন করিলাম না। বলিলাম, সুকুমারের ব্যাপারে সব চুকে গেছে? হ্যাঁ, প্রবেটের দরখাস্ত করেছে। আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, ঠিক কীভাবে ফণি খুন করলে আমাকে বুঝিয়ে বলো তো, এখনও ভালো করে জ্বর ছাড়াতে পারছি না। চায়ের শূন্য পেয়ালাটা নামাইয়া রাখিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা শোনো, পরপর ঘটনাগুলো যেমন ঘটেছিল বলে যাচ্ছি। সেদিন দুপুরবেলা করালিবাবুর সঙ্গে মতিলালের ঝগড়া হলো। সন্ধেবেলা সুকুমার এসে তাই শুনে করালিবাবুকে বোঝাতে গেল। সেখান থেকে গালাগালি খেয়ে বেরিয়ে ফণির ঘরে প্রায় 7টা সাড়ে 7টা পর্যন্ত কাটালো। তারপর খেয়ে দিয়ে বায়োস্কোপ দেখতে গেল। এ পর্যন্ত কোনো গোলমাল নেই। না, রাত্রি 8টা থেকে 9টার মধ্যে, অর্থাৎ সত্যবতী যে সময় রান্নাঘরে ছিল, সেই সময় ফণি তার ঘর থেকে থিনবলার ছুঁচ চুরি করল। সে বুঝতে পেরেছিল করালিবাবু আবার উইল বদলাবেন, এবারে সেই সম্পত্তি পাবে। সে ঠিক করলে বুড়োকে আর মত বদলাবার ফুরসত দেবে না। বুড়োকে ফণি বিষ চক্ষে দেখত। বিকলাঙ্গ লোকের একটা অদ্ভুত মানসিক দুর্বলতা প্রায় দেখা যায়। তারা নিজেদের দৈহিক বিকৃতি সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রুপ সইতে পারে না। ফণি বোধহয় অনেক দিন থেকেই করালিবাবুকে খুন করবার মতলব ছিল। বামুন ঠাকুরের এজাহার থেকে জানা যায়, রাত্রি আন্দাজ 11:30টার সময় মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল। গাঁজাখোরদের সময়ের ধারণা থাকে না, তাই ঠাকুর একটু সময়ের গোলমাল করে ফেলেছিল। আমি হিসেব করে দেখেছি, মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক 11:35 তার ও দোষ বরাবরই ছিল, রাত্রে বাড়ি সে থাকতো না। সে বেরিয়ে যাবার পর ফণিও নিজের ঘর থেকে বেরোল। মতিলালের ঘর করালিবাবুর শোবার ঘরের ঠিক নিচেই। পাছে পায়ের শব্দ হয়, তাই ফণি এতক্ষণ অপেক্ষা করছিল। ঘুমন্ত করালিবাবুকে ক্লোরোফর্ম করতে মিনিট 5 সময় লাগলো। তারপর সে তার ঘাড়ে অপটু হস্তে ছুঁচ ফোটাল। 3বার ছুঁচ ফোটাবার পর তবে ছুঁচ যথাস্থানে পৌঁছল। সুকুমারের মতন ডাক্তারি ছাত্র যদি এ কাজ করতো, তাহলে 3বার ফোটাবার দরকার হতো না। করালিবাবুকে শেষ করে ফণি পাশের ঘরের দেরাজ থেকে তার শেষ উইল বার করলে দেখল উইল তার নামেই বটে। এখানে একটু সন্দেহের অবকাশ আছে। এমনও হতে পারে যে ফণি করালিবাবুকে ক্লোরোফর্ম করে পাশের ঘরে গিয়ে উইলটা পড়লে, যখন দেখলে উইলে তারই নাম, তখন ফিরে এসে করালিবাবুকে খুন করলে। সেই যাই হোক, এই ব্যাপারে তার 10-12 মিনিট সময় লাগলো। এখন কথা হচ্ছে, উইলখানা নিয়ে সে কী করবে? যথাস্থানে রেখে দিলেও পারত, কিন্তু তাতে সুকুমারকে ভালো করে ফাঁসানো যায় না। অথচ নিজেকে বাঁচাতে হলে একজনকে ফাঁসানো চাই। উইল আর ক্লোরফর্মের শিশি সে সুকুমারের ঘরে লুকিয়ে রেখে এলো। জানতো এত বড় কাণ্ডের পর সব ঘর খানা তল্লাশি হবেই, তখন উইলও বেরোবে। এক ঢিলে 2 পাখি মারবে। সুকুমারের ফাঁসি হবে আর সে সম্পত্তি পাবে। উইলটা ট্রাঙ্কের তলে রাখতে গিয়ে একটু শব্দ হয়েছিল। সেই শব্দে সত্যবতীর ঘুম ভেঙে যায়। তখন রাত্রি 11:45। সে ভাবলে তার দাদা বায়োস্কোপ দেখে ফিরে এলো, কিন্তু বাস্তবিক সুকুমার তখন ফিরতে পারে না। সে ফিরেছে ঘড়িতে যখন ঢং ঢং করে 12টা বাজছে। আর কিছু বোঝাবার দরকার আছে কি? উইলে সাক্ষী দস্তখত না থাকার কারণ কি? ব্যোমকেশ ভাবতে ভাবতে বলল, আমার মনে হয় খাওয়া দাওয়ার পর করালিবাবু উইলটা লিখেছিলেন, তাই আর রাত্রে কিছু করেননি। সম্ভবত তার ইচ্ছে ছিল পরদিন সকালে চাকর বামুনকে দিয়ে সই দস্তখত করিয়ে নেবেন। নীরবে ধূমপান করিয়া কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর জিজ্ঞাসা করিলাম, সত্যবতীর সঙ্গে তারপর আর দেখা হয়েছিল? সে কি বললে? খুব ধন্যবাদ দিলে তো? বিমর্ষভাবে মাথা নাড়িয়ে ব্যোমকেশ বলল, না, শুধু গলায় আঁচল দিয়ে পেন্দাম করলে। চমৎকার মেয়ে কিন্তু, তাই না? ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, তর্জনী তুলিয়া বলল, তুমি আমার চেয়ে বয়সে বড়, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, কেন? উত্তর না দিয়া ব্যোমকেশ পাশের ঘরে প্রবেশ করিল। মিনিট 5 পরে বিশেষ সাজসজ্জা করিয়া বাহির হইয়া আসিল। আমি বললাম, তোমার গোপনীয় মক্কেল তো ভারী শৌখিন লোক দেখছি।
সিল্কের পাঞ্জাবি পরা ডিটেকটিভ না হলে মন ওঠে না। এসেন্স মাখানো রুমালে মুখ মুছিয়া ব্যোমকেশ বলিল, সত্য অন্বেষণ তো আজ চারটেখানি কথা নয়, অনেক তোড়জোড় দরকার। আমি বললাম, সত্য অন্বেষণ তো অনেক দিন থেকেই করছো, কই এত সৎসজ্জা তো কখনো করতে দেখিনি। ব্যোমকেশ একটু গম্ভীর হইয়া বলল, সত্য অন্বেষণ আমি অল্প দিন থেকেই আরম্ভ করেছি। তার মানে অতি গম্ভীর। চললুম। মুচকি হাসিয়া ব্যোমকেশ দ্বারের দিকে অগ্রসর হইল। সত্য? ও, আমি লাফাইয়া গিয়া তার কাজ চাপিয়া ধরিলাম। সত্যবতী, এ কদিন ধরে ওই মহাসত্যটি অন্বেষণ করা হচ্ছে বুঝি? হ্যাঁ ব্যোমকেশ, শেষে তোমার এই দশা। কবি তাহলে ঠিকই বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ব্যোমকেশ বলিল, খবরদার, তুমি আমার চেয়ে বয়সে বড়, অর্থাৎ সম্পর্কে তার ভাসুর। ঠাট্টাই আর কি চলবে না। এবার থেকে আমিও তোমায় দাদা বলে ডাকবো। জিজ্ঞাসা করিলাম, আমাকে এত ভয় কেন? সে বলল, লেখক যাত্রাকেই আমি ঘোর সন্দেহের দৃষ্টিতে দেখি। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বললাম, বেশ, দাদাই হলুন তাহলে। ব্যোমকেশের মস্তকে হস্তার্পণ করিয়া বলিলাম, যাও ভাই, 4টে বাজে, এবার জয়যাত্রায় বেরিয়ে পড়ো। আশীর্বাদ করি সত্যের প্রতি যেন তোমার অবিচলিত ভক্তি থাকে। ব্যোমকেশ বাহির হইয়া গেল। এখানেই শেষ হলো আমার গল্প। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।